গ্রহের পর্যায়কাল টি এবং সূর্য হতে গ্রহের দূরত্ব যদি আর হয় তাহলে কেপলারের তৃতীয় সূত্র অনুসারে কোনটি সঠিক। তো এই প্রশ্ন পড়া মাত্র তোমার যে কেপলারের 3টা সূত্র আছে এগুলো ক্লিয়ার করে ফেলতে হবে। কেপলারের সূত্রগুলো একসাথে পড়ে ফেলবা। কেপলারের 3টা সূত্র পড়বা ইট দিয়ে, ইট ইএটি খাওয়া দাওয়া যে ইট, ইতে হচ্ছে প্রথম সূত্র ইলিপস বা উপবৃত্তাকার বা কক্ষপথের সূত্র। তাহলে যখন কোনো গ্রহ সূর্যের চারপাশে ঘুরে উপবৃত্তাকার পথে ঘুরে, কথাটা কে বলছে? কেপলার বলছে, এটাও কিন্তু আসে। এ দিয়ে হচ্ছে এরিয়া বা দ্বিতীয় সূত্র হচ্ছে ক্ষেত্রফলের সূত্র, আর টি দিয়ে হচ্ছে টাইম বা পর্যায়কাল, এটা হচ্ছে তৃতীয় সূত্র। তো কেপলার কি বলছে যে টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব, টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব মানে ঘনফলের আর একটা বর্গ কি পরস্পর সমানুপাতিক। তো এখান থেকে একটা প্রশ্ন এরকম আসে যে যদি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব বর্তমান দূরত্বের অর্ধেক করা হয় তাহলে কত দিন 1 বছর হবে, আর দ্বিগুণ করা হলে কত দিন 1 বছর হবে। তো যেহেতু দূরত্ব অর্ধেক করছে, যেহেতু সমানুপাতিক, তার মানে কি দিনও কমে যাবে, তখন 365 দিন থেকে কমে 129 দিন হয়ে যায়। আবার যদি দূরত্বটা দ্বিগুণ করে তখন 1032 দিনে 1 বছর হয়। তো এই প্রশ্নটা আসতে পারে, ঠিক আছে, এই প্রশ্নটা আসতে পারে যে তোমার যদি দূরত্ব অর্ধেক করে তখন কত দিনে 1 বছর, আর দূরত্ব যদি দ্বিগুণ করে তখন কত দিনে 1 বছর, এগুলো পড়ে রাখবা। তো আমরা হচ্ছে প্রশ্নে যাই আবার। তো প্রশ্ন করছে কোনটা সঠিক, টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব, এটা হচ্ছে সঠিক। তাহলে আমাদের আনসার হচ্ছে ঘ নাম্বারটা, ঠিক আছে। এই টাইপের প্রশ্ন কিন্তু আসতে পারে। মহাকর্ষীয় ধ্রুবকের একক কি? তো মহাকর্ষীয় ধ্রুবকের একটা সূত্র মনে রাখবা, এই সূত্রটাই থেকে তুমি একক মাত্রাগুলো আনবা। মহাকর্ষীয় ধ্রুবক মানে হচ্ছে জি, এবং একটা জিনিস মাথায় রাখো যে এই জি কোনো কিছুর উপর নির্ভর করে না। মানে তুমি যখনই মাধ্যম চেঞ্জ করবা দেখবা অনেকগুলা ধ্রুবক চেঞ্জ হয়, বাট এই মহাকর্ষীয় ধ্রুবক কিছুর উপরই নির্ভর করে না, ঠিক আছে। এটা হচ্ছে সার্বজনীন ধ্রুবক। তো আমরা সূত্র জানি কি, সূত্র হচ্ছে F = G(m1 m2 / d স্কয়ার), এই সূত্রটা সবাই জানি। মহাকর্ষ বল যেটা, এখান থেকে জিটাকে এক পাশে রাখবা, বাকিগুলো এক পাশে নিয়ে যাবা আর গুণ করে। এখান থেকে তুমি খুব সহজে একক মাত্রা বের করতে পারবা। বলের একক নিউটন, এই ডি মানে কি সরণ বা দূরত্ব, তাহলে হচ্ছে কি মিটার স্কোয়ার, m1 m2 মানে কি ভর, তাহলে কি kg−2। তাহলে এখান থেকেই তুমি প্রত্যেকটা সূত্র বের করবা, মুখস্থ করবা না কিন্তু, মুখস্থ করলে পরীক্ষায় ভুল হতে পারে। মাত্রা আশা করি বের করতে পারবা, এবং তো অনেকগুলো মাত্রা বের করে দেখাইছি। বলের মাত্রা বসাবা, দূরত্বের মাত্রা বসাবা, ভরের মাত্রা বসাবা, ঠিক আছে, আনসার চলে আসবে। ওকে, তাহলে আমাদের জিজ্ঞেস করছি কি, জিজ্ঞেস করছে হচ্ছে এর একক। আমরা অলরেডি এককটা পড়লাম, nm² kg−2, নিউটন মিটার স্কোয়ার kg−2, সহজ প্রশ্ন। এই জিনিসটা খেয়াল করো, কোন স্থানের জি এর মান 9.832 মিটার/সেকেন্ড স্কোয়ার হলে নিচের কোন উক্তিটি সঠিক। তো আমরা হচ্ছে জি সম্পর্কে যা যা লাগবে সব একবারে পড়ে ফেলবো। অভিকর্ষ ত্বরণ থেকে কি কি টাইপের প্রশ্ন আসে সব আমরা একসাথে পড়ে ফেলবো, আমাদের এই কন্টেন্টে সব কিছু দেওয়া আছে। প্রথম কথা, অভিকর্ষ ত্বরণ এক ধরনের ত্বরণ, অভিকর্ষ ত্বরণ এক ধরনের ত্বরণ, আর ত্বরণের একক মানে কি মিটার/সেকেন্ড স্কোয়ার। ত্বরণের মাত্রা মানে কি LT−2। তো একক মাত্রা সবার আগে শেষ করলাম। ওকে, সূত্র কি আমাদের যে অভিকর্ষ ত্বরণ, জি এর সূত্র হচ্ছে Gm/r²। এখানে বড় হাতের জি মানে হচ্ছে মহাকর্ষ ধ্রুবক, বড় হাতের এম মানে হচ্ছে পৃথিবীর ভর, আর এই আর মানে হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, ঠিক আছে। অভিকর্ষ ত্বরণ আর অভিকর্ষীয় প্রাবল্য সমান হয়, মানে জি সমান ই হয়, ঠিক আছে। তো যদি কখনো জিজ্ঞেস করে ই এর মাত্রা কি, তখন তুমি আনসার কি করবা, এইটা করবা, ঠিক আছে। প্রাবল্য, অভিকর্ষীয় প্রাবল্য আর অভিকর্ষ ত্বরণের মান কি হয়, সমান হয়। 3টি কারণে জি এর পরিবর্তন ঘটতে পারে, মানে অভিকর্ষ ত্বরণ 3টা কারণে পরিবর্তন হতে পারে। এক হচ্ছে উচ্চতার ক্রিয়া, উচ্চতা মানে কি পৃথিবী থেকে উপরে গেলেও কমবে, নিচে গেলেও কমবে। অক্ষাংশ ক্রিয়া বা পৃথিবীর আকৃতির ক্রিয়া, তো এখানে আকৃতি চেঞ্জ করে আকার দিয়ে দিতে পারে, আকারের জন্য কিন্তু চেঞ্জ হয় না। আমরা জানি পৃথিবীর আকৃতি হচ্ছে চ্যাপ্টা কমলালেবুর মতো, একটু এরকম কমলালেবুর মতো, তো যার কারণে এই বিষুবীয় অঞ্চলে দূরত্বটা বেশি, তো এটাকে বলে আকৃতির জন্য, ঠিক আছে। আর পৃথিবীর ঘূর্ণন বা আহ্নিক গতির জন্য এটা চেঞ্জ করে আহ্নিক না দিয়ে বার্ষিক দিয়ে দিতে পারে, বার্ষিকের জন্য কিন্তু না, আহ্নিক গতির জন্য, ঠিক আছে। তো এই প্রশ্নগুলো করতে পারে এখান থেকে সত্য মিথ্যা আকারে। এখন হচ্ছে জি এর কিছু মান পড়বো আমরা, যে যখন আমরা পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে উপরে যাব, মনে করো ভূপৃষ্ঠ থেকে উপরে যাচ্ছি, তখন কি জি এর মান কমবে, ভূপৃষ্ঠ থেকে উপরে যাচ্ছি জি এর মান কমবে, নিচে গেলেও জি এর মান কমবে। তার মানে সর্বোচ্চ মানটা কোথায়, এটা যদি পৃথিবী হয়
তাহলে এটা হচ্ছে ভূপৃষ্ঠ, এটা ভূপৃষ্ঠ। তাহলে আমি যদি এর উপরে যাই, এইচ উচ্চতায় যাই, তাও জি এর মান কমবে। এইচ গভীরতায় যাই, তাও জি এর মান কমবে। তাহলে জি এর মান সর্বোচ্চ কোথায়? ভূপৃষ্ঠে। ভূপৃষ্ঠে জি এর মান সর্বোচ্চ, ঠিক আছে। পৃথিবীর কেন্দ্রে জি এর মান 0। এটা যে পৃথিবীর কেন্দ্র হয়, এখানে মানটা কত? 0। মহাকাশে কত? জি এর মান 0। বিষুব অঞ্চলে জি এর মান কম, মেরু অঞ্চলে বেশি। এটা একটা চিত্র আঁকলাম না পৃথিবীর, যে এই এটা হচ্ছে বিষুব অঞ্চল, এটা হচ্ছে বিষুব অঞ্চল। তাহলে বিষুব অঞ্চলে 0 ডিগ্রি, আর এটা হচ্ছে মেরু অঞ্চল, এটা হচ্ছে মেরু অঞ্চল। মেরু অঞ্চলে কোণ কত? মেরু অঞ্চলে কোণ হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। একটা হচ্ছে 0 ডিগ্রি, আর এটা কি 90 ডিগ্রি। তো বিষুব অঞ্চলে জি এর মান সবচেয়ে মানে পৃষ্ঠের মধ্যে কম হয়, আর মেরু অঞ্চলে জি এর মান বেশি হয়, ঠিক আছে। কারণ এই দিক দিয়া ব্যাস বেশি, তো আমরা সূত্র জানি জি সমান জিএম বাই আর স্কয়ার। তো এটা কম মানে কি? এটা বেশি, ঠিক আছে। আর এটা বেশি মানে এটা কম। তো যেহেতু এটার ব্যাসার্ধ কি বেশি, তাই মানটা কম হয়। আর এতে ব্যাসার্ধটা কম, তাই হচ্ছে জি এর মান কি বেশি, যেহেতু ব্যস্তানুপাতিক, দূরত্বের সাথে জি এর মান ব্যস্তানুপাতিক। ওকে, বিষুব থেকে মেরু অঞ্চলের দিকে গেলে জি এর মান বাড়তে থাকে। বিষুব কম, মেরুতে বেশি, তাহলে গেলে কি বাড়তে থাকে। এবং মেরু থেকে যদি বিষুবের দিকে আসো, তার মানে কি কমতে থাকে। আরেকটা ভাবে আমরা বলতে পারি যে বিষুব মানে হচ্ছে 0 ডিগ্রি, মেরু মানে হচ্ছে 90 ডিগ্রি। তার মানে অক্ষাংশ বাড়ালে জি এর মান বাড়ে। প্রশ্ন কিন্তু এভাবে আসতে পারে যে অক্ষাংশে বাড়ালে জি এর মান বাড়ে না কমে, ঠিক আছে। অক্ষাংশ বাড়ালে জি এর মান বাড়ে নাকি কমে? অক্ষাংশ বাড়ালে জি এর মান বাড়ে, অক্ষাংশ বাড়ালে জি এর মান বাড়ে। ওকে, 0 থেকে 90 দিয়ে গেলাম, অক্ষাংশ বাড়লো। অক্ষাংশ মানে ডিগ্রি, কোণ। খেয়াল করো এখানে সমুদ্র পৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে জি এর মান কত? এই প্রশ্নটা সরাসরি আসতে পারে, প্রশ্ন ঘুরেও আসতে পারে যে কত ডিগ্রিতে জি এর মান আদর্শ ধরা হয়। এটাও কিন্তু অপন স্যার এমসিকিউতে আছে, আমি দেখাবো। দুইটা প্রশ্ন এখান থেকে, যে জি এর আদর্শ মান কত? 9.80665, পুরো 5 ঘর মনে রাখতে হবে, 9.80665। আরেকটা প্রশ্ন তপন স্যার এমসিকিউ আছে যে কত ডিগ্রিতে আদর্শ মান ধরা হয় সমুদ্র সমতলে 45 ডিগ্রি। যদি ভুলে যাও টেনশন নাই, পৃথিবী আঁকবা, মাঝখান বরাবর দিবা। মাঝখান বরাবর মানে কি? এটা 90, এটা 0, তাহলে মাঝখান মানে কি? 45 ডিগ্রি। এই কোণটা কত? 45 ডিগ্রি না? ইজি কিন্তু আসলে। তো মেরুতে 90 ডিগ্রিতে মান সর্বোচ্চ, অলরেডি বলছি সর্বোচ্চ মানটা কত? 9.83 মনে রাখলে হবে। বিষুব অঞ্চলে মান কম, এখানে মান কম, এই মানটা কত? 9.78, 2 ঘর মনে রাখলে হবে। ক্রান্তীয় অঞ্চলে 9.789, এটা হচ্ছে বইয়ে লেখা আছে, লেস ইম্পর্টেন্ট। ঢাকা আর রাজশাহী তুমি চাইলে মনে রাখতে পারো, তেমন গুরুত্বপূর্ণ না। চাঁদেরটা মনে রাখতে হবে। চাঁদ থেকে আরেকটা পড়া দেখতে হবে, চন্দ্রপৃষ্ঠে জি এর মান ভূপৃষ্ঠে জি এর মানের 6 ভাগের 1 ভাগ। 9.8 হচ্ছে ভূপৃষ্ঠে, এর 6 ভাগের 1 ভাগ কোথায়? চাঁদে। এখন এইখান থেকে একটা জিনিস বোঝা যায় যে তুমি যদি পৃথিবীতে লাফ দিয়ে 3 মিটার উপরে উঠতে পারো, তো চাঁদে তুমি 6 গুণ লাফাতে পারবা। মানে পৃথিবীতে মনে করো তুমি 1 লাফে 3 মিটার উঠতে পারো, তো তুমি চাঁদে 1 লাফে 18 মিটার পর্যন্ত উঠতে পারবা। এটা কিন্তু তপন স্যারের এমসিকিউ, যে চাঁদে পৃথিবীতে একজন ব্যক্তি 1 লাফে 3 মিটার উপরে উঠতে পারে, চাঁদে কত মিটার উঠতে পারবে? আনসার হচ্ছে 18 মিটার। কারণ হচ্ছে কি? চাঁদের অভিকর্ষ ত্বরণ পৃথিবীর 6 ভাগের 1 ভাগ, তার মানে কি 6 গুণ লাফাতে পারবে। মঙ্গল গ্রহে জি এর মান জিজ্ঞেস করতে পারে 3.8, জাস্ট হচ্ছে জানার জন্য জেনে রাখবা। ওকে, অভিকর্ষ ত্বরণ থেকে আমি এখানে কিছু জিনিস সাজায় নিয়ে আসছি তোমাদের। জি সমান জিএম বাই আর স্কয়ার, এবং 2টা অঙ্ক এখান থেকে আসে, এটা মার্ক করে রাখো। 2টা অঙ্ক এখান থেকে আসে, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ যে জি এর মান কখন অর্ধেক হয়। মানে আমরা জানি জি এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো আমরা যখন পৃথিবী থেকে উপরে যাই, পৃথিবী থেকে নিচে যাই, মানে উচ্চতা এবং গভীরতা 2 ক্ষেত্রেই জি এর মান কমে। তো আমি এমন 2টা উচ্চতা জিজ্ঞেস করলাম যে কত উচ্চতায় উঠলে জি এর মান অর্ধেক হবে, আবার কত গভীরতায় গেলে জি এর মান অর্ধেক হবে। এই হচ্ছে প্রশ্ন। আশা করি প্রশ্নটা বুঝতে পারছো, যে কত উচ্চতায় গেলে জি এর মান ভূপৃষ্ঠের অর্ধেক হবে, বা হচ্ছে 4.9 হবে, কত গভীরতায় গেলে জি এর মান অর্ধেক হবে। তো উচ্চতার ক্ষেত্রে এক ধরনের মান, গভীরতার ক্ষেত্রে এক ধরনের মান। উচ্চতা বললে আনসার হবে 2650 কিলোমিটার, আর গভীরতা বললে আনসার হবে r/2, মানে পৃথিবীর যে ব্যাসার্ধ, এটা মনে করো পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে এই পর্যন্ত মানে অর্ধেক পর্যন্ত গেলে, r/2 পর্যন্ত গেলে জি এর মান অর্ধেক হয়ে যাবে। এই 2টা মান কিন্তু পরীক্ষা হলে বের করা খুবই টাফ, তোমার মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? এটা তোমার মুখস্থ রাখা উচিত। ওকে, নেক্সট।
এখানে দেখো আমরা এইচ উচ্চতায় জি এর সূত্রটা লিখে রাখছি যে আর প্লাস এইচ হোল স্কোয়ার, বাট এইচ গভীরতায় কিন্তু আর মাইনাস এইচ হোল স্কোয়ার হবে না। মানে তুমি যদি ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় যাও তাহলে ওই এইচটা অ্যাড হয়ে যাবে। নর্মাল সূত্র কি আর স্কোয়ার, বাট তুমি এইচ উচ্চতায় গেছো তাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। বাট তুমি যদি এইচ গভীরতায় যাও বা ডি গভীরতায় যাও তখন কিন্তু মাইনাস হবে না। এখানে প্লাস এইচ হোল স্কোয়ার দিয়েছে দেখা ওইখানে যে মাইনাস হবে বিষয়টা কিন্তু এমন না, এখানে সূত্রটা চেঞ্জ হয়ে যায় 1 মাইনাস এইচ বাই আর ইন্টু জি এইচ গভীরতায়। ঠিক আছে, এই সূত্রটা মুখস্থ রাখতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ পড়া আছে এখান থেকে, এই যে মান তো বললাম যে মেরুতে 90 ডিগ্রি, 45 ডিগ্রিতে আদর্শ মান 9.80665, তো সর্বোচ্চ মান কত ডিগ্রিতে? এই প্রশ্নটাও আসতে দেখা যায়, ডেন্টালে আসছিল। এই যে প্রশ্নটা ডেন্টালে আসছিল যে অভিকর্ষ ত্বরণের মান সর্বোচ্চ কত ডিগ্রি অক্ষাংশে, তো পোলাপান সর্বোচ্চ না দেখে আদর্শ মনে করছে, দাগায় দিছে 45 ডিগ্রি। আরে প্রশ্ন করছে সর্বোচ্চ কত ডিগ্রি অক্ষাংশে, সর্বোচ্চ সর্বোচ্চ কোথায়? মেরুতে। অক্ষাংশ কত হবে? 90 ডিগ্রি। আমি কথাটা কি বোঝাতে পারছি? ডেন্টালে প্রশ্ন আসছিল জি এর মান সর্বোচ্চ কত ডিগ্রি অক্ষাংশে, তো পোলাপান 45 দাগায় দিছে। ওই যে মনে করছে আদর্শ মান কত ডিগ্রি অক্ষাংশে, সর্বোচ্চ মানে মেরু কয় ডিগ্রি? মেরুতে 90 ডিগ্রি। আচ্ছা, আর যে বলে শূন্য কোথায়? পৃথিবীর কেন্দ্রে, আর মহাকাশে হচ্ছে শূন্য। তপন স্যারের আরো কয়েকটা এমসিকিউ আছে এইখান থেকে, তপন স্যার এইখান থেকে কিছু এমসিকিউ আছে যে ল্যামডা ডিগ্রি অক্ষাংশ অভিকর্ষ ত্বরণের সূত্র কি? ওমেগা স্কয়ার আর কস স্কয়ার ল্যামডা, এটা মাইনাস হয়। এই মানটুকু মুখস্থ রাখতে হবে। আমি যে জায়গাটা গোল্লা দিছি এটা মনে রাখতে হবে, ওমেগা স্কয়ার আর কস স্কয়ার ল্যামডা, এই জায়গাটুকু মাইনাস হয়, এই জায়গাটুকু মাইনাস হয়। কোন অঞ্চলে মাইনাস হয়? বিষুবীয় অঞ্চলে মাইনাস হয়। মেরু অঞ্চলের ক্ষেত্রে তুমি যদি এখানে 90 এর মান বসাও, কস 90 এর মান 0, তাই মেরুতে এই জায়গাটা মাইনাস হয় না, মেরুতে জি থাকে, মেরুতে জি থাকে, তাই মেরুতে আমরা বলি সর্বোচ্চ মান। বাট বিষুবীতে এই মানটুকু মাইনাস হয়, তাই বিষুবীতে মানটা কমে যায়। ঠিক আছে, ওকে। পৃথিবীর ঘূর্ণন বন্ধ হলো, মনে করো বললো পৃথিবীর ঘূর্ণন বন্ধ হয়ে গেছে, তখন মেরুতে কেমন পরিবর্তন হবে, বিষুবীতে কেমন পরিবর্তন হবে? তো আমরা মাত্রই বললাম যে মেরুর অক্ষাংশ হচ্ছে 90 ডিগ্রি, তুমি যদি এখানে 90 ডিগ্রি মান বসায় দাও এটা কাটাকাটি হয়ে যাবে। তাহলে পৃথিবীর ঘূর্ণন থাকুক বা না থাকুক মেরুর কোনো যায় আসে না, মেরুতে জি এর মান কি? একই থাকে। পৃথিবীতে ঘূর্ণন থাকুক বা না থাকুক মেরুতে জি এর মান একই থাকে। কিন্তু বিষুবীতে কিন্তু আগে এতটুকু কমতে ছিল, পৃথিবী যখন নিজ অক্ষের উপর ঘুরতেছে 24 ঘন্টায় একবার, তখন কিন্তু বিষুবীতে এই মানটুকু মাইনাস হচ্ছে। যদি হঠাৎ করে পৃথিবীর ঘূর্ণন বন্ধ হয়ে যায় তখন কিন্তু এই মানটুকু আর মাইনাস হবে না, তাই না? তাহলে কি তার আলটিমেটলি মানটা বাড়লো না? মাইনাস হচ্ছে না মানে কি? আলটিমেটলি তো বেড়ে গেল। তাহলে বলা হয় যে যদি পৃথিবীর ঘূর্ণন বন্ধ হয়ে যায় তাহলে মেরুতে মান একই থাকে কিন্তু বিষুবীতে মানটা বেড়ে যায়। এই হচ্ছে কথাবার্তা। ঠিক আছে, ওকে। তাহলে আমরা হচ্ছে এখন চলো প্রশ্ন চলে যাই। অনেকগুলো প্রশ্ন আমরা সলভ করে ফেলছি, বই দেখলে বুঝতে পারবা যে কোনো স্থানের জি এর মান 9.83, তাহলে সর্বোচ্চ মান মেরুতে 45 ডিগ্রিতে কত? 9.80665। ঠিক আছে, বিষুবীতে কত? 9.78। বইয়ে লিখে রাখো এগুলো প্রয়োজনে। ঠিক আছে, সমুদ্র পৃষ্ঠ অবস্থিত না, এটা তো মেরু অঞ্চল, বইয়ে এগুলো লিখে রাখো, আমি পাশে বসে যেগুলো লিখলাম। ঠিক আছে, ওকে। নেক্সট, যারা ফুল কোর্সে আসো, যদি তোমার প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাসে গ্যাপ থাকে তো তুমি রাফি ভাইয়ের ক্লাসটা করো। আর যদি মনে হয় যে না প্রাণী বিভিন্নতা শ্রেণীবিন্যাস ক্লাসে গ্যাপ নাই, আগে পড়ছো, তাহলে সমস্যা নেই। ওকে, এখানে আসো। দুটি বস্তুর মধ্যে যে দূরত্ব আছে তা অর্ধেকে নেমে আসলে মহাকর্ষ বল কত হবে? যখন তোমার বল এবং দূরত্বের কথা বলবে তখন তুমি বল আর দূরত্ব নিয়ে চিন্তা করবা। এটা কোত্থেকে আসছে? F সমান G m1 m2 বাই d স্কয়ার। এই সূত্র থেকে বল আর দূরত্বের কথা বলছে, তাহলে বল আর দূরত্ব নিয়ে তুমি চিন্তা করবা। কথাই বুঝতে পারছো কিনা? তাহলে এখানে দেখো আমাদের কি বলছে, দূরত্ব অর্ধেক করে ফেলছে, তার মানে d হয়ে গেছে হাফ, তাহলে নিচে হাফ d স্কয়ার, তাহলে হাফ d স্কয়ার, তাহলে নিচে কি 1/4 না, উপরে তো 1 আছেই, নিচে হচ্ছে 1/4 d স্কয়ার। এই 4 যখন উপরে চলে যাবে 4 গুণ হয়ে যাবে কিনা বলো? এই জিনিসটা আমি বইয়ে যেমনি লিখছি বই এমনি লিখো, f সমানুপাতিক 1/d স্কয়ার। তো ডটাকে যখন হাফ করবে, হাফ d স্কয়ার, হাফটা কি 1/4 হয়ে বের হয়ে আসবে, এই 4টা উপরে চলে গেলে 4 গুণ হয়ে যাবে, এই হচ্ছে আনসার। এটা আসলে ভুল, মানে তাদের আমরা যদি অনেক ডিপ থেকে চিন্তা করি এই আনসারটা আসলে ভুল। কেন ভুল? 4 গুণ বাড়ে মানে বুঝছো, আগে 1 ছিল এখন 4 বাইরে 5 হয়েছে, ভুল। আসলে আনসার হবে 3 গুণ বাড়ে, মানে 3 গুণ বাড়ে, 4 গুণ হয়। কথাটা বুঝছো কিনা? মানে 1/4 তো 4 উপরে গেলে কি এখানে 4 হয়ে গেল, 4 গুণ হয় আর 3 গুণ বাড়ে। তবে মেডিকেলে স্যাররা এত পেঁচায় না, ভার্সিটিতে এই কাজটা করে।
ভার্সিটিতে তুমি দেখো এই অপশনগুলোর মধ্যে যদি দেখো যে একটা অপশন এরকম আছে 3 গুণ বাড়ে, ওইটাই আনসার। কিন্তু মেডিকেলে স্যাররা এত বেশি পেঁচাইতে পারে না, ফিজিক্স বায়োলজি পেঁচাইতে পারে, বুঝছো কিনা, বায়োলজি পেঁচাইতে পারে। ওকে, নিচের কোনটি নিউটনের মহাকর্ষ সূত্র? G(m1m2/d²) এ পর্যন্ত কয়েকবার লিখে ফেলছি। মহাকর্ষ ধ্রুবক কিছুর উপর নির্ভর করে না, কিন্তু এটা বহুপদী প্রশ্নটাই সলভ করাচ্ছি না, তবে তোমাদের বলে রাখলাম। মহাকর্ষ ধ্রুবক জি এর মান কত, এটা মানটা মুখস্থ রাখতে হবে। প্রথমত হচ্ছে মানটা মুখস্থ রাখো, 6.673 ইন্টু tan ইনভার্স 11 nm² kg ইনভার্স 2। যদি কখনো দেখো যে একক ভুল, এই দেখো একক ভুল nm লেখছে, এই দেখো একক ভুল nm ইনভার্স 2 লেখছে, এই দেখো একক ভুল, তখন তুমি চোখ বন্ধ করে আনসার দিতে পারবা, সমস্যা নাই। বাট মনে করো সবগুলোর একক ঠিক আছে, আমি ধরে নিলাম তর্কের সাপেক্ষে এখানে সবগুলো একক ঠিক আছে। এখন মানের ক্ষেত্রে দেখো আনসার কি 0.66 কেন? আমরা শিখছি 6.673 ইন্টু tan ইনভার্স 11, তো এটাকে যদি আমরা 0.66 লিখি তাহলে কি আরো 10 দিয়া কি ভাগ করলাম না? তখন কি এই যে দেখো tan ইনভার্স 11টা কি হয়ে যাবে? তোমরা সবসময় যেটা প্যাস খাও যে যদি পাওয়ার মাইনাস থাকে 12, পাওয়ার মাইনাস আছে না মাথার মধ্যে, 6.6কে আমি হচ্ছে কিভাবে 0.66 এ নিব, মানে মাথার মধ্যে tan ইনভার্স 12 হবে নাকি মাথার মধ্যে tan ইনভার্স 10 হবে, এটাই তো তোমাদের কনফিউশন, তাই না? এটা তোমাদের কনফিউশন না? আমি একদম সহজ করে দিই, দেখো এখানে অপশনে কি আছে, tan ইনভার্স 10 না? দেখ তুমি tan ইনভার্স 10টা লেখো, আরেকটা tan ইনভার্স 1 ছিল না এখানে, ঠিক আছে? তো এটাই তো এইটা, মানে tan ইনভার্স 11 কে দুই ভাগে ভাগ করে লিখছি, tan ইনভার্স 10 আর tan ইনভার্স 1 ইনটু 6.67। এখন এই দুইটা মান গুণ করো, কত হয়? tan ইনভার্স 1 মানে কি 1/10, তাহলে 6.67 ডিভাইডেড বাই 10 ইকুয়ালস টু 0.66। দেখো বুঝছো কিনা, এই যে tan ইনভার্স 10, কথা বুঝতে পারছো? তাই অপশন একটু বুঝা জাগাবা। একক যদি ভুল থাকে তাহলে তো কোনো ব্যাপারই নাই, তো মানের দিকে তাকানোই দরকার নাই, একক কেটে কেটে আনসার করতে পারবা। বাট একক যদি সেম থাকে তখন কিন্তু কনভার্ট করতে হবে। শুধুমাত্র সবসময় যে এই ফরম্যাটেই থাকবে এমন কোনো কথা নাই, ফরম্যাট কিন্তু চেঞ্জ করতে পারে, যেমন এখানে 0.66 দিয়ে দিছে, ঠিক আছে? ওকে, মহাকর্ষীয় প্রাবল্য ও মহাকর্ষীয় বিভবের মধ্যে সূত্রটা মুখস্থ রাখবা। প্রাবল্য ই সমান হচ্ছে -dv/dr, এই সূত্রটা আমি বললাম মুখস্থ রাখার জন্য, দিতে পারে মাঝে মাঝে কোনো জায়গায়। ওকে, খুবই মজার একটা প্রশ্ন আসছে আমাদের সামনে, দুইটা প্রশ্ন আসলে। গোলকের অভ্যন্তরে মহাকর্ষীয় বিভব কেমন হয়? ঠিক আছে, গোলকের অভ্যন্তরে মহাকর্ষীয় বিভব কেমন হয় আমি এটা একবার বুঝাই, তাহলে মোটামুটি তুমি বুঝে যাবে, এরপর আর কোনো প্যারা নাই। এটা একটা গোলক, এই গোলকের এইটা হচ্ছে পৃষ্ঠ, বিভব মানে হচ্ছে অসীম দূরত্ব থেকে, অসীম কিন্তু অসীম দূরত্ব থেকে একক ভরে কোনো বস্তুকে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তার নাম হচ্ছে বিভব। তাহলে একক ভরে কোনো বস্তুকে আনতে যে পরিমাণ কাজ করতে হয়, তো মাথায় রাখবা এই যে গোলকটা দেখতেছো, এই গোলকের পৃষ্ঠ পর্যন্ত আনতে কাজ করতে হয়, এই পর্যন্ত আনতে কাজ করতে হয়, ভিতরে গেলে আর কোনো কাজ করতে হয় না। কাজ কোন পর্যন্ত? এই পর্যন্ত, কাজ হচ্ছে এই পর্যন্ত, বুঝতে পারছো কিনা? তাহলে আমরা কি বলবো, গোলকের অভ্যন্তরে মহাকর্ষীয় বিভব কেমন? স্থির থাকে, কারণ ভিতরে কোনো কাজ করতে হয় না, যা কাজ সব এই পর্যন্ত। তেলের ভিতরে কি বিভবের কোনো চেঞ্জ নাই, যা কাজ সব পৃষ্ঠ পর্যন্ত, পৃষ্ঠের বিভব আর ভিতরে বিভব সমান, পৃষ্ঠের বিভব আর ভিতরে বিভব কি সমান, ভিতরে বিভবটা কি থাকে? স্থির থাকে। এটা আমাদের লেখা আছে কন্টেন্ট, আমি দেখাবো। পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ উচ্চতা এবং এইচ গভীরতায় অভিকর্ষ ত্বরণের ক্রমটা জানতে চাইছে। একদম ইজি, জাস্ট আমার কথাটা শোনো। এটা যদি হয় পৃথিবী, তাহলে আমরা হচ্ছে এটা ভূপৃষ্ঠ বলতেছি, এইচ উচ্চতায় একটা দূরত্ব, এইচ বা হচ্ছে ডি ধরলাম, ডি গভীরতায় হচ্ছে একটা দূরত্ব। এখন আমাকে জিজ্ঞেস করছে যে যদি একটা হয় G1, এটা যদি হয় G1, এটা যদি হয় G2, এটা যদি হয় G3, তাহলে কোন ক্রমটা সঠিক, মানে কে সবচেয়ে বড়? তো আমরা তো অলরেডি জানি যে ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি, G1 সবচেয়ে বড় হবে। প্রশ্ন হচ্ছে G2 গ্রেটার দেন G3 নাকি G3 গ্রেটার দেন G2, মানে কোথায় জি এর মান বেশি? একই উচ্চতায়, ধরো এইটাও 10 কিলোমিটার,
এটাও 10 কিলোমিটার। তাহলে একই উচ্চতায় কোথায় জি এর মান সবচেয়ে বেশি কমবে, এ হচ্ছে আমাদের দেখার বিষয়। খুব ইজি, আমি তো দেখায় দিই। এইচ উচ্চতার ক্ষেত্রে সূত্রটা হবে 1 মাইনাস 2h/r ইন্টু জি, আর এইচ গভীরতার ক্ষেত্রে সূত্রটা হবে 1 মাইনাস h/r ইন্টু জি। তো দেখো দুইটাই আসলে কি 1 মাইনাস, দুইটাই আসলে কি 1 মাইনাস। একটার মধ্যে ডাবল h/r মাইনাস হয়েছে, আরেকটার মধ্যে সিঙ্গেল h/r মাইনাস হয়েছে। বুঝো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, একটার মধ্যে দুইটা h/r মাইনাস হয়েছে, আরেকটার মধ্যে একটা h/r মাইনাস হয়েছে। তাহলে কোনটার মান বেশি? এটার মান বেশি না, কারণ এখানে তো ডাবল মাইনাস হয়েছে, মানটা কমে গেল। তো এক থেকে মনে করো h/r এর মান হচ্ছে 0.2 আমি ধরে নিলাম, তাহলে এইখানে মান কত হয় 1 মাইনাস 2 ইন্টু 0.2 মানে 0.6। এখানে মান কত হবে 1 মাইনাস শুধু 0.2 0.8। তাহলে মানটা কোনটা বেশি হইল? এটা বড় হইল না? এই জন্য আমরা বলি যে এই যে G2 মানে গভীরতায় মানটা কি উচ্চতার মানের থেকে বেশি বড়। গভীরতার মানটা উচ্চতার মানের তুলনায় বড়, গভীরতার মানটা উচ্চতার মানের তুলনায় বেশি বড়। ঠিক আছে, ওকে। তাহলে এখানে আসো, আমাদের কি পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ গভীরতায় যেটা, এটা BH, তাহলে BH কি বড়, GH হচ্ছে ছোট। এই জিনিসটা পড়তে হবে, লাগবে কিন্তু। কোন গ্রহের ভর ও ব্যাসার্ধ যথাক্রমে পৃথিবীর ভর ও ব্যাসার্ধের দ্বিগুণ হলে ওই গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের কত হবে? আচ্ছা, এই ক্ষেত্রে কিচ্ছুই করতে হবে না, জাস্ট হচ্ছে অভিকর্ষ ত্বরণের সূত্রটা লিখবা, G সমান gm/d স্কয়ার। কি বলছে? কোন গ্রহের ভর ও ব্যাসার্ধ যথাক্রমে পৃথিবীর ভর ও ব্যাসার্ধের দ্বিগুণ হলে, তার মানে ভরও দ্বিগুণ, এখানে 2, ব্যাসার্ধও দ্বিগুণ, তার মানে এখানেও 2। এখানে 2 ঢুকলে কত 4 হয়ে যাবে না? এখানে যদি 2 ঢুকে তাহলে কি 2d স্কয়ার, আলটিমেটলি 4d স্কয়ার। বুঝছো কিনা? তাই এখানে হচ্ছে 2 ঢুকলে 4 হয়ে যাবে। তাহলে উপরে 2 নিচে 4 কাটাকাটি হয়ে কি হাফ হাফ, তাহলে কি অর্ধেক। বুঝছো কিনা জানো? কিচ্ছুই করতে হয় না, জাস্ট মানটা বসাবা। ভর কয় গুণ? দ্বিগুণ উপরে লেখো, ব্যাসার্ধ কয় গুণ? দ্বিগুণ নিচে লেখো, 2 দুগুণে 4, কাটাকাটি করে দেখো কত আসে। নিচের কোনটি সত্য? পৃথিবীর আর্নিং গতির জন্য যে এর মান পরিবর্তন হয়, আচ্ছা সত্য নয়, সরি সত্য নয়। আর্নিং গতির জন্য পরিবর্তন হয় সঠিক, অক্ষাংশের জন্য পরিবর্তন হয় সঠিক, উচ্চতার জন্য পরিবর্তন হয় সঠিক, বার্ষিক গতির জন্য কিন্তু পরিবর্তন হয় না। আমি অ্যালার্ট করে দিয়েছিলাম তোমাদের, অ্যালার্ট করে দিয়েছিলাম, মনে পড়ে? মনে পড়ে কিনা? পড়াইছি একটু আগে। আর পৃথিবীর ব্যাসার্ধ হলে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় জি এর মান 0 হবে? তো এরকম যদি জিজ্ঞেস করে কত উচ্চতায় জি এর মান 0 হবে, এগুলো মুখস্থ রাখতে হবে। তুমি এগুলো অঙ্ক করে পরীক্ষা হলে বের করা খুবই টাফ। বলছিলাম r/2 গভীরতায় g/2 হয়, আর আলাদা করে মনে রাখবা r/2 উচ্চতায় জি এর মান কি হবে? 0 হবে, মনে রাখবা আর কি। পৃথিবীর পৃষ্ঠে ও চাঁদের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের অনুপাত কত? এটাও মুখস্থ রাখতে হবে, 81:16। এটা আসলে কিভাবে হয়? চাঁদের ভর আর চাঁদের হচ্ছে ব্যাসার্ধের অনুপাত থেকে এই মানটা আসছে। ঠিক আছে, চাঁদের পৃথিবীর ভর হচ্ছে চাঁদের তুলনায় 81 গুণ এবং ব্যাসার্ধ হচ্ছে 4 গুণ, ওইখান থেকে মানটা এভাবে আসছে, জি সমান gm/r স্কয়ার। তো পৃথিবীর ভর হচ্ছে 81 গুণ বেশি আর ব্যাসার্ধ হচ্ছে 4 গুণ বেশি, তো 81/4 স্কয়ার বা হচ্ছে 4 স্কয়ার, তো আলটিমেটলি 81:16 এইভাবে আর কি মানটা আসে। তো এত কিছু মনে রাখা সম্ভব না, তুমি শুধু মানটাই মনে রাখবা। পৃথিবীতে মুক্তিবেগ কত? মুক্তিবেগের কিছু মান তোমাকে মুখস্থ রাখতে হবে এবং কিছু সূত্র হচ্ছে মুখস্থ রাখতে হবে মুক্তিবেগের ক্ষেত্রে। ঠিক আছে, খেয়াল করো, মুক্তিবেগের 2টা সূত্র থেকে তোমাকে প্রশ্ন করবে। একটা হচ্ছে ডিরেক্ট সূত্র, যে √2gm/r, এখানে তুমি হচ্ছে গ্রহের ভর এবং ব্যাসার্ধ দেখতে পাবা। এবং একটা বিষয় খেয়াল রাখবা, মুক্তিবেগ কিন্তু বস্তুর উপর নির্ভর করে না। তুমি হাতিকে নিক্ষেপ করো বা পিঁপড়াকে নিক্ষেপ করো, দুইটা ক্ষেত্রে কিন্তু বেগ একই। এটা হচ্ছে গ্রহের ভর এবং ব্যাসার্ধ সহ, আরেকটার মধ্যে গ্রহের ভর নাই, জাস্ট ব্যাসার্ধ আছে √2gr, অভিকর্ষ ত্বরণ সহ। এটা কিছু মান মুখস্থ রাখতে হবে, যেমন পৃথিবীতে কত 11.2 কিলোমিটার পার সেকেন্ড, যাকে আমরা লিখে হচ্ছে 7 মাইল পার সেকেন্ড। তো কিলোমিটার কোনটা মাইল কোনটা মনে রাখতে হবে কিন্তু।
কিলোমিটারে বেশি মাইলে কম, কারণ কি আমরা জানি 1 মাইল সমান 1 কিলোমিটার থেকে সামথিং বেশি হয়। আর যদি মাইল পার আওয়ার বলে তখন কি 25,000 মাইল পার আওয়ার। এগুলো হচ্ছে পৃথিবীর ক্ষেত্রে, বাট অন্যান্য গ্রহের ক্ষেত্রেও তোমাকে মনে রাখতে হয়, আমি ট্রিক দিচ্ছি তোমাকে। এই দেখো বুধ, বুধ কি হয়ে লেখে, হয়ে লেখে না, বুধ রে একটু টান দিলে দেখো 4 হয়ে যায়, এই যে 4। মঙ্গল কেমনে লেখে 5, এই দেখো 5টারে আমি চাইলেই মঙ্গল লিখে ফেলতে পারবো, লিখে ফেলছি না, 5 একটা সংখ্যা লিখলাম, এটাকে চাইলেই আমি মঙ্গল লিখে ফেলতে পারবো, দেখছো? তাহলে মঙ্গলে হচ্ছে 5। চাঁদ সবচেয়ে ছোট, তাই তার মান সবচেয়ে কম 2.4। এই মুক্তিবেগের মানগুলো মুখস্থ করতে হবে, ঠিক আছে? ওকে, পৃথিবীতে মুক্তিবেগের মান কত? 11.2 কিলোমিটার পার সেকেন্ড। পৃথিবীর ঘনত্বের মানটা মনে রাখতে হবে 5,500। 5,500 মনে রাখবা, তাইলে আর প্যাচ লাগবে না। ঘনত্বের একক কেজি পার মিটার কিউব জানো, এটাই তুমি হচ্ছে 10 টু দি পাওয়ারে নিয়ে যাও, 5.5 ইন্টু 10 টু দি পাওয়ার 3, 5.5 ইন্টু 10 টু দি পাওয়ার 3। কথা বুঝতে পারছো? পৃথিবীর ব্যাসার্ধ অর্ধেক হলে অভিকর্ষ ত্বরণের মান কত হবে? তো এটা হচ্ছে আমরা অঙ্কমূলে দেখাবো, এটা সহজেই করা যাবে। ব্যাসার্ধ অর্ধেক মানে কি, জি এর মান যখন আর এর মান যখন অর্ধেক হয়ে যাবে তখন এটা হচ্ছে 4 গুণ হয়ে যায়। 4 গুণ মানে কি 4 নং 36 আর 4 আটা 32, বুঝছো কিনা? কেমনে করলাম মনে করো তুমি বের করছো পরীক্ষায়, কিন্তু হিসাব করার জন্য তোমার খাতা নাই, তুমি হচ্ছে দেখো এটাতে কিন্তু আমাদের আরইউতে আসছিল, তাহলে মেডিকেলও আসতে পারে। তুমি অঙ্ক করলা জি এর মান gm/r², ঠিক আছে? তুমি বুঝতে পারছো যে যেহেতু ব্যাসার্ধ অর্ধেক করছে, তার মানে আর এর মান হয়ে যাবে হাফ আর, তার মানে এটা হবে কি উপরে জিএম আর নিচে হচ্ছে 1/4 ইন্টু r²। 1/4 উপরে গেলে 4 গুণ, আমার এখন 4 হিসাব করতে হবে। তো 9.8কে 4 গুণ করো, 4 দিয়ে 9 গুণ করো, 4 নং 36 প্লাস 4 দিয়ে 0.8 গুণ করো, 4 আটা 32, তার মানে কি 3.2, 39.2। দেখো তো বুঝছো কিনা হিসাবটা বুঝলা কিনা? 4 দিয়া প্রথমে 9 রে গুণ করছি 4 নং 36, 4 নিয়া পরে 0.8কে গুণ করছি 3.2, 4 আটা 32, তাহলে 39.2। এগুলা ম্যাথ ক্লাসে করাবো ইনশাল্লাহ। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসছে, মঙ্গল গ্রহের ব্যাস দেওয়া, অনেক কিছু দেওয়া, মঙ্গল গ্রহের মুক্তিবেগ কত? এটা অঙ্ক করতে হবে। একটু আগে পড়াইলাম মঙ্গল গ্রহের মুক্তিবেগ হচ্ছে 5। মঙ্গল গ্রহের মুক্তিবেগ কত পড়াইছি? 5। তোর অপশনে কাছাকাছি দেখো কোনটা, 5 কোনটা আছে, এই যে 4.77 মানে কি 5। মুখস্থ দেখাবা, কিসের অঙ্ক? একটি ভূস্থির উপগ্রহের আবর্তনকাল কত? তাহলে আমাদের হচ্ছে এখন উপগ্রহ সম্পর্কে পড়াশোনা করতে হবে, উপগ্রহ সম্পর্কে পড়াশোনা করতে হবে। কৃত্রিম উপগ্রহের মধ্যে 2 টাইপের উপগ্রহ পাবা তুমি, একটা হচ্ছে ভূস্থির উপগ্রহ, একটা হচ্ছে পোলার উপগ্রহ। একটা হচ্ছে ভূস্থির উপগ্রহ, একটা হচ্ছে কি পোলার উপগ্রহ। আচ্ছা ভাইয়া 22 নাম্বারটা একটু আরেকবার বলেন, রোজা বলতেছো 22 নাম্বার বলার জন্য। 22 নাম্বার কোনটা? পৃথিবীর ব্যাসার্ধ অর্ধেক হলে, কিছুই না, আমি বুঝছি যে 4 গুণ হবে। কেমনে বুঝছি? জি সমান gm/r², আর কে অর্ধেক করছি মানে কি হাফ r², রাইট? হাফ তার মানে কি 1/4, 4 উপরে চলে যাবে, 4 গুণ হইল। তো জি এর মান যে 4 গুণ করো, 9.8কে 4 গুণ করো, আর কিচ্ছু না। 9 দিয়ে 4 গুণ করছো, 4 নং 36, 0.8কে গুণ করছো, আরও 3.2। বুঝতে পারছো? এই হচ্ছে কথা, মানে সিম্পল গুণের হিসাব। আমি এগুলো আবার দেখাবো তোমাদের ম্যাথ ক্লাসে, এগুলো দেখাবো। তো আমাদের কৃত্রিম উপগ্রহের মধ্যে 2টা জিনিস নিয়ে পড়তে হয়, ভূস্থির উপগ্রহ আর হচ্ছে পোলার উপগ্রহ। ভূস্থির উপগ্রহের পর্যায়কাল হচ্ছে 24 ঘন্টা, মানে 24 ঘন্টা একবার ঘুরে পৃথিবীর যে আহ্নিক গতি সেটাই। পৃথিবী যে স্পিডে ঘুরতেছে সেও একই স্পিডে ঘুরতেছে, যার কারণে পৃথিবী থেকে দেখলে তাকে স্থির মনে হয়, এই জন্য তার নাম হচ্ছে ভূস্থির উপগ্রহ। পোলার উপগ্রহ একটু কম দূরত্বে থাকে, তাই এটা হচ্ছে 110 মিনিটেই কি প্রদক্ষিণ করতে পারে। এবং পোলার উপগ্রহ মাত্র 700 থেকে 800 কিলোমিটার উচ্চতা থাকে টেলিভিশন সম্প্রচার এগুলোর জন্য। মনে করো খেলা দেখতেছো, খেলা যদি সাথে সাথে না দেখা যায় তাহলে কিন্তু মজা নাই, তাই এই উপগ্রহগুলো কাছাকাছি থাকে, সিগন্যালগুলো তাড়াতাড়ি পাস করে। বেগ দেওয়া আছে, আচ্ছা এটা হচ্ছে 36,000 কিলোমিটার, অনেক উপরে, কই 700-800, কই 36,000, তাই না? বেগের ক্ষেত্রে বলা আছে 3.08 কিলোমিটার পার সেকেন্ড, আর এটার বেগ দেওয়া নেই, পড়া কমে গেল। ভূস্থির উপগ্রহ ওই অক্ষই ঘুরবে যেই অক্ষে পৃথিবী ঘুরে। পৃথিবী কোন দিকে ঘুরে? পৃথিবী এটা হচ্ছে দেখো উত্তর, এটা হচ্ছে দক্ষিণ, এটা হচ্ছে পশ্চিম, এটা হচ্ছে পূর্ব। কথা কি বুঝতে পারছি কিনা?
উত্তর, দক্ষিণ, পশ্চিম, পূর্ব। তো পৃথিবীর ক্ষেত্রে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে পৃথিবী নিজে আহ্নিক গতি পশ্চিম থেকে পূর্ব দিকে। তো এটাও সেম, সে পশ্চিম থেকে পূর্ব দিকেই ঘুরবে, যাতে কি পৃথিবী থেকে দেখলে তাকে কি স্থির মনে হয়। তো এই রেখাটাকে কি বলে? এটাই কি বলে? নিরক্ষরেখা। তো সে কি নিরক্ষরেখায় ঘুরে। আর মেরু মানে কি? মেরু রেখায় ঘুরবে উত্তর থেকে দক্ষিণ দিকে। দেখো ক্লিয়ার কিনা, পড়া ক্লিয়ার কিনা, এগুলো মুখস্থের বিষয় না, এগুলো বোঝার বিষয়। ঠিক আছে, ইসাক স্যারের বইয়েই 700 থেকে 800 দেওয়া, ইসাক স্যারের বইয়েই 700-800 দেওয়া। তুমি 2টা পেজ উল্টাও, রেজা 2টা পেজ উল্টাও, ইসাক স্যারের বই লেখা 700 থেকে 800। আমি এটা ইসাক স্যারের বই থেকে নিচ্ছি। একটি বস্তুকে এত বেগে নিক্ষেপ করলে সেটা কি কৃত্রিম উপগ্রহ মানে চাঁদের মতো উপগ্রহে পরিণত হবে। এই মানটা হচ্ছে 7.88, মুখস্থ রাখতে হবে। একটা বস্তুকে 7.88 কিলোমিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলে সেটা কি হবে? সেটা হচ্ছে কৃত্রিম উপগ্রহে পরিণত হবে, চাঁদের মতো। আচ্ছা, তাহলে গেল আমাদের ভূস্থির উপগ্রহের পর্যায়কাল 24 ঘন্টা। ভূস্থির উপগ্রহের কক্ষপথ সম্পর্কে নিচের কোনটি সঠিক নয়? আচ্ছা, কোনটি সঠিক নয় ভূস্থির উপগ্রহের ক্ষেত্রে? এটা কি বিষুবরেখার উপর থাকবে? সঠিক, বিষুবরেখা মাত্র বললাম। আবর্তনকাল 24 ঘন্টা, ঠিক আছে। ভূস্থির উপগ্রহের কক্ষপথে সম্ভাব্য ব্যাসার্ধ 1টি। কিন্তু যদি বলে যে ভূস্থির উপগ্রহে কক্ষপথে সমস্ত উপগ্রহের ভর একই হবে, এটা কিন্তু ভুল। ভর আবার একই হয় কেমনে? কিছু স্যাটেলাইট ছোট হবে, কিছু স্যাটেলাইট বড় হবে, ভর তো একই হওয়ার কোনো শর্ত নাই। কোন বস্তুর মুক্তিবেগ ঘনত্বের উপর নির্ভরশীল? আমরা 2টা সূত্র দেখছি মুক্তিবেগের মধ্যে। মুক্তিবেগ হচ্ছে এসকেপ ভেলোসিটি ভিই √2gm/r, অথবা আমাদের হচ্ছে √2gr, রাইট? তো এই যে আমাদের সূত্র অনুসারে আমি বই থেকে আরেকবার দেখায় দিই মুক্তিবেগের যে বিষয়টা। দেখো তো এখানে কোনো ঘনত্বটা মতো কিছু আছে কিনা? কোনো ঘনত্ব আছে? ঘনত্ব আছে? নাই। তার মানে হচ্ছে এটা ঘনত্বের উপর নির্ভরশীল নয়। বস্তু, বিশেষ করে বস্তুর ঘনত্ব বললে তো অবশ্যই নির্ভরশীল নয়। গাছের একটি আপেল পৃথিবীকে F বলে আকর্ষণ করছে, পৃথিবী আপেলকে F বলে আকর্ষণ করছে, কোনটা সঠিক? তো সবাই মনে করবে আপেল তো পিচ্ছি, এটা মনে করো একটা আপেল তো পিচ্ছি, আর পৃথিবী তো বড়, তাহলে পৃথিবী কি করবে? আপেলকে আকর্ষণ করতেছে, এটাই তো বেশি এটা মনে হওয়ার কথা। তো আমরা জানি সূত্র কি, এটা যদি m2 ভর হয়, এটা যদি m1 ভর হয়, তো তাদের মধ্যে যে আকর্ষণ বলের সূত্র F = gm1m2/d²। এই আকর্ষণ বল কিন্তু 2টার ক্ষেত্রেই, m1 m2 2টা বস্তুর ক্ষেত্রে কিন্তু বলের মান সমান। তাহলে কথা হচ্ছে যখন গাছ থেকে আপেল পড়ে, পৃথিবী আপেলের দিকে সরে যায় না কেন? আপেলই কেন পৃথিবীর দিকে আসে? মানে আপেল কেন মাটিতে পড়ে? মাটি কেন আপেলের দিকে সরে আসে না? কারণ মাটির ভর অনেক বেশি। দুইজনের আকর্ষণই সমান। পৃথিবী আপেলকে যে বলে আকর্ষণ করতেছে, আপেল পৃথিবীকে একই বলে আকর্ষণ করে। বা পৃথিবী তো বিশাল, তাই আপেল কি তারা টাকা নিতে পারে না, পৃথিবী তাকে টানে নিয়ে এসে পড়ে। ঠিক আছে, বল সমান হলেও ভরের কারণে এই পার্থক্যটা ঘটে। ঠিক আছে, তাদের আকর্ষণ কি সমান, বলটা সমান। মহাকর্ষীয় ক্ষেত্রে প্রাবল্যের একক কি? মহাকর্ষীয় প্রাবল্যের একক কি জিজ্ঞেস করছে। আচ্ছা, তাহলে আমরা এখন একটু প্রাবল্য নিয়ে পড়াশোনা করি। বিভব প্রাবল্য নিয়ে আমি একটা ছক নিয়ে আসছি, এই ছক থেকে ইনশাল্লাহ সব প্রশ্ন কভার হবে। ঠিক আছে, এই ছক থেকে ইনশাল্লাহ সব প্রশ্ন কভার হবে। খেয়াল করো, প্রাবল্য নামের মধ্যে আছে বল, প্রাবল্য নামের মধ্যে কি আছে বাচ্চারা? নামের মধ্যেই বল আছে। তাহলে এই সূত্রটা আসলে কি? প্রতি একক ভরের উপর যেই পরিমাণ বল প্রযুক্ত হয়, মহাকর্ষীয় ক্ষেত্রে তুমি একটা বল রাখছো, মানে মনে করো যে আপেল না, আপেল কি একটা বস্তু, এই আপেলকে তুমি রাখছো একক ভরের বস্তু, এটার উপর যেই আকর্ষণ বলটা প্রযুক্ত হবে, যে পরিমাণ F প্রযুক্ত হবে, সেটা হচ্ছে প্রাবল্য। এবং আমরা জানি বল হচ্ছে ভেক্টর রাশি, তাই প্রাবল্য হচ্ছে ভেক্টর রাশি। বিভবেরটা অলরেডি বলছি, প্রতি একক ভরের উপর যে পরিমাণ কাজ করতে হয় অসীম থেকে নিয়ে আসতে, সেটা হচ্ছে কি বিভব। যেহেতু কাজ একটা স্কেলার রাশি, তাই বিভব একটা স্কেলার রাশি। এটার একক কি হবে? জুল পার কেজি, যেহেতু কাজের একক জুল। এটা একক কি হবে? নিউটন পার কেজি, যেহেতু কি বলের একক নিউটন। আমরা একটা কথা বলছিলাম যে এর মান এবং জি এর মান সমান হয়, মানে প্রাবল্য আর অভিকর্ষ ত্বরণের মান কি সমান হয়। ঠিক আছে, আর এটা কি ঋণাত্মক gm/r। গোলকের ভিতরে প্রাবল্য 0 আর গোলকের ভিতরে বিভব ধ্রুবক বা পৃষ্ঠের সমান। অপশন অনুযায়ী আনসার করবা। অপশনে ধ্রুবক থাকলে ধ্রুবক, আর পৃষ্ঠের সমান বললে পৃষ্ঠের সমান।
মহাকর্ষ বিভবের সর্বোচ্চ মান জিজ্ঞেস করতে পারে, তো আমরা দেখলাম মাত্র যে মহাকর্ষ বিভবের সূত্র হচ্ছে -gm/r। এই যে বড় একটা মাইনাস দেখলাম, তার মানে কি মহাকর্ষ বিভবের মান নর্মালি মাইনাসে হয়। তাহলে আমরা যদি মাইনাস দিয়ে বলি -1, তারপর হচ্ছে -0.5 মাইনাস অমুক, মাইনাসের সর্বোচ্চ মানটা কত? 0 না? মাইনাসের থেকে 0 তো বড়, তাহলে এই ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ মানটা হচ্ছে 0। বিভবের সর্বোচ্চ মানটা কত? 0। এবং কখন? যখন এই আর এর মান অসীম হয়, দূরত্ব যখন অসীম হবে। আমরা জানি সামথিং বাই অসীম সমান কি? 0। কোনো কিছুর নিচে যদি অসীম বসে সেটা আসলে কত হয়? 0 হয়। কোনো কিছুকে অসীম দ্বারা ভাগ করলে 0 হয়। তাহলে এই যে দেখো মানটা 0 কোথায়? অসীমে। আর এটার মান নর্মালি ঋণাত্মক, মাত্রই বললাম ঋণাত্মক। এই মানগুলো এই যা যা পড়াচ্ছি প্রত্যেকটা জিনিস থেকে প্রশ্ন আসবেই, কোনো মিস নাই। তাহলে এখানে আসলে কি করছে দেখো, বলছে মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্যের একক কি? মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের একক কি? তো আমাদের সূত্র কি? ই সমান উপরে এন নিচে এম। তারা কি করছে আমি বলি, তারা উপরে এফ নিচে এম, তারা বলের একক নিউটন বসাইছে, বাট এই যে এম, এই এম কে এম হিসেবে রেখে দিছে, তাই আনসারটা ভুল। এটার একক হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার, কারণ আমরা জানি ই আর জি এর মান সমান, তাই একক হবে এইটা। বইয়ে ভুল আছে আর কি, ঠিক আছে? ওকে, নেক্সট। একদম প্রশ্ন করছো, কি প্রশ্ন করলাম ভাইয়া? তাইলে দুইটা ফুটবল কেন লেগে যায় না? মানে বুঝি নাই, লেগে যায় না বলতে তুমি কি বুঝাইছো? মানে একদম সূক্ষ্ম ডিস্টেন্স থাকে ওইটা বুঝাচ্ছ? পার্কিং কক্ষপথ কি? তো আমরা গাড়ি পার্কিং দেখি না, যে কোনো একটা মনে করো শপিং মলে গেছো, শপিং মলে যাওয়ার সময় গাড়িটা পার্ক করে তারপর হচ্ছে তুমি শপিং মলে গেলা, তাই না? গাড়িটা পার্ক করে তারপর তুমি শপিং মলে গেলা। একইভাবে পার্কিং কক্ষপথ কি? ভূস্থির উপগ্রহ তার নিজস্ব জায়গায় যাওয়ার আগে কিছুক্ষণ ঘুরে টেস্ট করানো হয়, ওইটা হচ্ছে তার জন্য পার্কিং কক্ষপথ, ভূস্থির উপগ্রহের জন্য। মুক্তিবেগের রাশিমালায় কি নাই? গ্রহের ভর আছে, অবশ্যই আছে। গ্রহের ভর কেন থাকবে না? গ্রহের ব্যাসার্ধ আছে, অভিকর্ষ ত্বরণ আছে, নাই হচ্ছে বস্তুর ঘনত্ব। আনসার হবে ডি নাম্বারটা, ভুল আছে। নিচের কোনটির পৃষ্ঠে মহাকর্ষীয় প্রাবল্য সবচেয়ে বেশি? মহাকর্ষীয় প্রাবল্যের সূত্র একটু আগে কি দেখলাম? জি এর সূত্র আর প্রাবল্যের সূত্র সেম। কোনটা দাগাবো? তোমরা সঠিকটাই পড়ো, ইনশাল্লাহ ভুলগুলো আসবে না, সঠিকটাই পড়ো। আমরা একটু আগে প্রাবল্যের সূত্র দেখলাম, ই সমান জি সমান gm/r²। তার মানে যেই গ্রহের ভর যত বেশি সেই গ্রহের প্রাবল্য তত বেশি। ভর কার বেশি? যে সবচেয়ে বড়। বৃহস্পতি সবচেয়ে বড়, তাই তার ভর বেশি, তাই তার প্রাবল্য বেশি, রাইট? পৃথিবীর কোন স্থানে অভিকর্ষ ত্বরণকে আদর্শ মান ধরা হয়? 45 ডিগ্রিতে আদর্শ মান। আর সর্বোচ্চ কত? 90 ডিগ্রি। 45 ডিগ্রিতে আদর্শ মান, সর্বোচ্চ হচ্ছে 90 ডিগ্রি। মুক্তিবেগের রাশিমালা পড়াইছি, √2gr। এই প্রশ্নটা গত বছর মেডিকেল আসছিল, গত বছর বা এর আগের বছর মেডিকেল আসছিল। 46 1 কেজি ভরের দুইটা বস্তু 1 মিটার দূরে আছে, এদের মধ্যবর্তী আকর্ষণ বলের মান কত? খুবই ইজি একটা প্রশ্ন, অনেকে না বুঝা কি আনসার করছে আল্লাহ জানে। এফ সমান জি m1 m2/d²। 1 কেজি ভরের দুইটা বস্তু মানে কি? m1 এর মান 1 কেজি, m2 এর মান হচ্ছে 1 কেজি, বুঝছো কিনা? m1 এর মান হচ্ছে 1 কেজি, m2 এর মান হচ্ছে 1 কেজি। দূরত্ব কত? 1 মিটার, দূরত্ব হচ্ছে 1 মিটার। তার মানে বোঝা গেল যে আমাদের এই mm সব কাটা, dd সব কাটা, তাহলে f সমান হচ্ছে g। f সমান কি? g। তাহলে এই যে আমাদের বলের মান, এই বলের মান কিসের সমান? বলের মান হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবকের সমান। মহাকর্ষীয় ধ্রুবকের মান কত? 6.673 ইন্টু tan ইনভার্স 11। 6.673 ইন্টু tan ইনভার্স 11, এই যে আনসার, এত নিউটন। বুঝছো কিনা? এই প্রশ্নটা আসছিল, কেমনে হয়েছে বুঝছো কিনা? সূত্রের মধ্যে জাস্ট এক বসাই দিলেই শেষ। মহাকর্ষ ধ্রুবকের মাত্রা কোনটি? একটু আগে দেখালাম না, আরেকবার যদি দেখাই, জি সমান fd²/m1 m2। তাহলে বলের একক নিউটন, নিউটনের জন্য কি? ml t ইনভার্স 2, এটার জন্য কি? আরও l², নিচে হচ্ছে m²। কেন? দুইটা হচ্ছে ভর, তাহলে m উপরে গেলে হয়ে যাবে m ইনভার্স 1, l² আর l মিনে l³, আর এখানে হচ্ছে t ইনভার্স 2। দেখো বুঝছো কিনা? এগুলো ছোটো ছোটো করে বইয়ে উঠে রাখতে পারো চাইলে, আমি যেমনি লিখে রাখছি না, পিচ্ছি পিচ্ছি করে বইয়ে এমনি পিচ্ছি পিচ্ছি করে লিখে রাখতে পারো, ঠিক আছে? এই প্রশ্নটা ম্যাক্সিমাম পোলাপান ভুল করে, এই প্রশ্নটা ম্যাক্সিমাম পোলাপান ভুল করে। 49 নাম্বার, 49 নাম্বার জন্য আমি একটা চিত্র আঁকতেছি, 49 নাম্বার জন্য একটা চিত্র আঁকতেছি, খেয়াল করো।
আচ্ছা, কি বুঝাইলাম এটা দিয়ে? এই চিত্র দিয়ে আসলে কি বুঝাইলাম এটা বুঝতে হবে, ঠিক আছে? ওকে, এই জিনিসটা আমাদের একটু বুঝতে হবে, খেয়াল করো। এই দিক দিয়ে আমি দূরত্ব বুঝাইছি, এই দিক দিয়ে আমি অভিকর্ষ ত্বরণ বুঝাইছি, মানে দূরত্বের সাথে অভিকর্ষ ত্বরণের পরিবর্তন কেমন। তো এটা হচ্ছে 0 দূরত্ব, তো 0 দূরত্ব অভিকর্ষ ত্বরণের মান 0, কারণ পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান 0। পৃথিবীর কেন্দ্র থেকে আমি যত উপরের দিকে যাচ্ছি, মানে ভূপৃষ্ঠের দিকে যাচ্ছি, জি এর মান কিন্তু বাড়তেছে। কেন বাড়তেছে? দেখো, পৃথিবীর কেন্দ্র থেকে, এটা পৃথিবীর কেন্দ্র, আর সমান 0, ডিস্টেন্স এইচ সমান কিন্তু 0। পৃথিবীর কেন্দ্র থেকে যতই আমি পৃষ্ঠের দিকে যাচ্ছি তখন কিন্তু জি এর মান বাড়তেছে। জি এর মান কি বাড়তেছে না? মানে আমাদের জি এর মান অভিকর্ষ ত্বরণ যেটা এইচ এর সমানুপাতিক, দূরত্ব যত বাড়াচ্ছি জি এর মান বাড়তেছে। এখানে 0, এখানে 9.8, বাড়লো কি না? যখনই আমি আর দূরত্বে আসলাম, পৃথিবীর ব্যাসার্ধে আসলাম, জি এর মানটা সর্বোচ্চ 9.8। এরপর যখন উচ্চতা বাড়ানো শুরু করলাম, মানে দূরত্ব আরও বাড়াইলাম, সেক্ষেত্রে কি জি এর মান আবারও কি কমা শুরু করলো। এই ক্ষেত্রে এইটুক ডিস্টেন্সের জন্য জি হচ্ছে কি দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই জিনিসটা বুঝো কিনা, আমি যে কথাটা বললাম এটা বুঝছো কিনা? পৃথিবীর কেন্দ্র হতে পৃথিবী পৃষ্ঠ পর্যন্ত জি সমানুপাতিক, কারণ সে বাড়তেছে। কিন্তু পৃথিবী পৃষ্ঠ হতে যত উপরে যাবা বর্গের ব্যস্তানুপাতিক দূরত্বের সাথে, রাইট? এই জিনিসটা ক্লিয়ার? দেখো এই জিনিসটা ক্লিয়ার কিনা। এই জিনিসটা আমাদের প্রশ্নে জিজ্ঞেস করছে যে পৃথিবীর কেন্দ্র হতে মানে বুঝছো উপরে, কেন্দ্র হতে কোনো বিন্দু দূরত্ব আর হলে এই আর এর মান অবশ্যই ব্যাসার্ধের চেয়ে কম, মাঝখানে কোনো দূরত্বে অভিকর্ষ ত্বরণের মান জি, নিচের কোন সম্পর্কটি সঠিক? আনসার হবে এইটা। এটাও বইয়ে ভুল আছে, আনসার হবে সি নাম্বারটা। বুঝতে পারছো? তারা কেন এ নাম্বারটা আনসার দিয়েছে আমি সেটাও বলতেছি। তারা কেন এ নাম্বারটা আনসার দিচ্ছে জানো? এ নাম্বার আনসার দিচ্ছে কেন সেটাই বলতেছি। দেখো, এটা হচ্ছে পৃথিবীর ভূপৃষ্ঠ, তারা উপর থেকে নিচে নামছে, আর আমরা জানি উপরে মান কত 9.8, নিচে মান কত 0। তারা উপর থেকে নিচে নামলে তো ব্যস্তানুপাতিক হবেই। তো তারা কেন্দ্র হতে যায় নাই, তারা ভূপৃষ্ঠ হতে আসছে, ভূপৃষ্ঠ হতে কেন্দ্রের দিকে আসছে, যার কারণে আনসার এটা দিছে। বাট কেন্দ্র হতে আনসার হবে কি এটা? তোমরা এটাই পড়বা আপাতত, যদি পরীক্ষা এসে পড়ে এটাই দাগাবা। বুঝতে পারছো? তারা কোন যুক্তি দিয়েছে আমি সেটাও বলে দিলাম। এক আলোকবর্ষ কত পড়াইছিলাম কিনা? 9.42 পড়বা। 9.42 ইন্টু 10⁻15 মিটার, কিলোমিটারে বললে 10⁻12 কিলোমিটার। ক্লিয়ার? গ্রহগুলো গতিপথ উপবৃত্তাকার কে বলছে? কেপলার বলছে। ঠিক আছে, এটা দেখো, এটা আচ্ছা অঙ্ক আমরা পরে করব, ম্যাথ ক্লাস আলাদা দিব। জি এর মান সর্বাধিক কোথায়? মেরু অঞ্চলে 90 ডিগ্রিতে। পৃথিবীর ব্যাসার্ধ হ্রাস পেলে জি এর মান কি হবে? ব্যাসার্ধ হ্রাস পেলে জি এর মান বাড়বে, কারণ ব্যস্তানুপাতিক যে। বুঝতেছো কিনা? ইজি প্রশ্ন কিন্তু। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কমে গেলে বছরের দৈর্ঘ্য টি² সমানুপাতিক আর কিউ। বলো, দূরত্ব অর্ধেক হলে, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব অর্ধেক হলে কতদিনে 1 বছর হবে? বলো, কতদিনে 1 বছর হবে? এই প্রশ্নটা খেয়াল করো। একটি কক্ষপথে আবর্তনরত দুটি উপগ্রহের একটির ভর আরেকটির দ্বিগুণ হলে ভারী উপগ্রহের আবর্তনকাল অপরটির কেমন হবে? বিষয়টা হচ্ছে এরকম, এটা হচ্ছে কক্ষপথ, ঠিক আছে? এটা এখানে মনে করো সূর্য আছে বা যে কোনো কিছু আছে, গ্রহ আছে মনে করো, এইটা হচ্ছে মনে করো পৃথিবীর চারপাশে একটা কক্ষপথ, যেই কক্ষপথে হচ্ছে দুইটা উপগ্রহ ঘুরতেছে। একটা হচ্ছে মোটা উপগ্রহ, একটা হচ্ছে পিচ্চি একটা উপগ্রহ, একটার ভর বেশি একটা ভর কম, কিন্তু তারা সেম কক্ষপথে আছে। যদি তারা সেম কক্ষপথে থাকে তাহলে তারা তো একই সময়ে প্রদক্ষিণ করবে, তখন তো আর ভরের উপর কিছু ডিপেন্ড করে না। যদি সেম কক্ষপথে থাকে তাহলে তো একই সময়ে প্রদক্ষিণ করবে, তাহলে তাদের পর্যায়কাল কি সমান? তাদের পর্যায়কাল কি সমান হবে না? পর্যায়কাল বলো বা আবর্তনকাল বলো, উপর থেকে নিচে গেলে প্রথমে বাড়ে দেন কমে। কেন প্রথমে বাড়বে? কেন? উপর থেকে নিচে নামলে তুমি যদি পৃথিবী থেকে যে কেন্দ্রের দিকে যাও তাতে কমবে আস্তে আস্তে। ম্যাথ পরে করব আমরা। ভূপৃষ্ঠে কোনো বস্তুর ভর 50 কেজি হলে
চাঁদে ভর কত, এটা আমাদের মেডিকেলে আসছিল, মেডিকেল ভর্তি পরীক্ষা 2020 সালে আসছিল। তো একদম ইজি একটা প্রশ্ন, যারা একটু বেশি চিন্তা করে তারাই ভুল করবে। ভর বলছে, বস্তুর ভর 50 কেজি, ভর 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 তো আর কোনো জায়গায় চেঞ্জ হয় না, ভর কি চেঞ্জ হয়? তাহলে ভর এটা 50 কেজি হলে চাঁদে ভর কত হবে? 50 কেজি হবে। আর এবং 4r ব্যাসার্ধ বিশিষ্ট, আচ্ছা আমরা ম্যাথ পরে করব। পৃথিবী ঘূর্ণন না থাকলে পৃথিবী পৃষ্ঠের কোনো স্থানে ওজন, তো খেয়াল করো এখানে পৃষ্ঠ বলতে মেরু বুঝাইছে। আমি তোমাদের টেলিগ্রামে পোস্ট করছিলাম, যারা আগের স্টুডেন্ট তারা পাওয়ার কথা, যারা নতুন স্টুডেন্ট তারা খেয়াল করো। আমরা জানি যে পৃথিবীর ঘূর্ণন যদি না থাকে তাহলে মেরু অঞ্চলে অপরিবর্তিত থাকে, পড়াইছি একটু আগে। আর হচ্ছে বিষুব অঞ্চলে বৃদ্ধি পায়, যে এর মান কি হয়? বাড়ে। এখানে পৃষ্ঠ বলতে মেরু অঞ্চল বোঝাইছে, তাই এটা অপরিবর্তিত থাকে, আনসার হবে। বুঝতে পারছো? পৃথিবীর ঘূর্ণন বন্ধ হলে বিষুবরেখা, এই যে দেখো বিষুবরেখাটা আনসার করছে, বৃদ্ধি পাবে। ওকে, এটা ম্যাথ, তবে এটা মুখস্থ রাখতে হবে। ভর ও ব্যাসার্ধ উভয়ই অর্ধেক করা হলে কত দিনে 1 বছর হবে? এটা আমরা ম্যাথ পার্টে দিয়ে দিব। গ্যালাক্সিগুলো দূরে সরে যাওয়ার বেগ বৃদ্ধি এদের দূরত্বের সমানুপাতিক। তোমরা হাবল তত্ত্ব পড়ছো কিনা? হাবল তত্ত্ব পড়ছো? হাবলের সূত্র, হাবলের সূত্র লেখো তো, যারা যারা আসো হাবলের সূত্রটা লেখো। গ্যালাক্সিগুলো দূরে সরে যাওয়ার বেগ পৃথিবী থেকে এদের দূরত্বের কেমন? হাবল, হাবল তত্ত্ব, জ্যোতির্বিজ্ঞান, হাবলের সূত্রটা লেখো। হাবল থেকে কিন্তু একক আসে, v = hd, ভেরি গুড। রেজা লেখছে v = hd, ভেরি গুড। এটা হচ্ছে হাবল ধ্রুবক। এখান থেকে বলা যায় যে দূরত্ব যত বেশি বেগ তত বেশি, তার মানে বেগ হচ্ছে দূরত্বের সমানুপাতিক। যার দূরত্ব যার থেকে যত বেশি সে তত বেগে ছুটে যাবে। এটা এই অধ্যায়ের পড়া না, এটা জ্যোতির্বিজ্ঞানে পড়া, এখানে উঠায় দিচ্ছে মেডিকেলের প্রশ্ন। যার দূরত্ব যত বেশি সে তত স্পিডে চলতে থাকবে, এই যে সমানুপাতিক, v সমানুপাতিক d। যার দূরত্ব যত বেশি তার স্পিড তত বেশি। প্রতিটি গ্রহের পর্যায়কালের বর্গ মানে টি স্কোয়ার সমানুপাতিক r কিউব, কে বলছে? কেপলার বলছে। কয় নম্বর সূত্র? তৃতীয় সূত্র। কয় নম্বর সূত্র? তৃতীয় সূত্র। অভিকর্ষ ত্বরণ জি এর বেলায় সঠিক নয় কোনটি? খেয়াল করো, সঠিক সঠিক নাকি সঠিক নয় এটা বুঝতে হবে। সঠিক নয় বলছে। পৃথিবীর কেন্দ্রীয় জি এর মান 0, সঠিক। বিষুব অঞ্চলে 9.7 সঠিক। অক্ষাংশ বাড়লে জি বাড়ে, ওই যে পড়াইছিলাম না, 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রিতে গেলে অক্ষাংশ বাড়লে জি বাড়ে, পড়াইছি কিনা? এমনি এমনি পড়াই নেই কিন্তু। মেরু অঞ্চলে জি এর মান সবচেয়ে কম, ভুল। মেরু অঞ্চলে জি এর মান সবচেয়ে বেশি। মহাকর্ষীয় প্রাবল্যের দিক কোন দিকে হয়? মহাকর্ষীয় প্রাবল্য কোনটা? E = F/m। এটাও ভেক্টর, এটাও ভেক্টর, তাহলে এটার দিক যেদিকে এটার দিক এই দিকেই। একদম ইজি পড়া, এটা যে ভুল করবে সে বলত। মহাকর্ষ ত্বরণ ধ্রুবক হলে কোনো বস্তুর মুক্তিবেগের সাথে ওই গ্রহের ব্যাসার্ধের সম্পর্ক কি? আচ্ছা, এখানে কিছু কাহিনী আছে, দেখো। আমরা কি বললাম? অভিকর্ষ ত্বরণ ধ্রুবক। মেইন সূত্র কি? VE = √2gr, √2gr। তো গ্রহের ব্যাসার্ধের সম্পর্ক জানতে চাইছে, তাহলে জি যদি ধ্রুবক হয়, 2 ও তো ধ্রুবক, 2 তো একটা সংখ্যা, 2 তো একটা সংখ্যা, এটাও চেঞ্জ হয় না, তাহলে আমরা বলতে পারি না VE সমানুপাতিক √r, বলতে পারি কিনা? কারণ জি ও ধ্রুবক, 2 ও ধ্রুবক। জি ধ্রুবক কেমনে বুঝলাম? এই যে বলে দিছে অভিকর্ষ ত্বরণ ধ্রুবক, এইটাই হচ্ছে আনসার, হচ্ছে বর্গমূলের সমানুপাতিক। একটু আর কি 1 লাইন ক্যালকুলেশন করতে হয়, দেখে আনসার করতে পারবা না, বাট 1 লাইন ক্যালকুলেশন করলে আনসার করতে পারবা। সূর্য থেকে বর্তমান দূরত্ব যদি 2/3 করা হয় তাহলে 1 বছরের দিনের সংখ্যা কত হবে? এগুলো মুখস্থ রাখবা, প্রায় 200 দিন মনে রাখবা, তেলেই হবে। আসার সম্ভাবনা কম, লেস ইম্পর্টেন্ট। ওই যে দ্বিগুণ আর অর্ধেক এড়ে আসে, দ্বিগুণ আর অর্ধেকটাই আসে। পৃথিবীর ঘূর্ণন হঠাৎ থেমে গেলে মেরুবিন্দুতে কি হবে? মেরুতে কোনো চেঞ্জ হয় না, আগের মতোই, মেরুতে কোনো চেঞ্জ হয় না। এই প্রশ্নটা আনসার হবে, এটা কিন্তু 1000 কিলোমিটার হবে, প্রশ্নে ভুল, এটা প্রশ্নে ভুল। এটা আসছিল 1000 কিলোমিটার দিয়ে, এটা তপন স্যারের বই থেকে আসছিল, ইসাক স্যারের ভুল, ইসাক স্যার থেকে আসে নাই, আসছে তপন স্যারের বই থেকে। দেখাবো, এটা দেখো, পৃথিবীর আকার হঠাৎ ছোট হয়ে এর ব্যাসার্ধ পূর্বের অর্ধেক হয়ে গেছে। অভিকর্ষ ত্বরণ মান পরিবর্তন হবে, পরিবর্তনের মান কত গুণ? জি এর মান gm/r², আর যদি অর্ধেক হয় তাহলে কত? ½
আর স্কোয়ার, হাফ আর স্কোয়ার মানে হচ্ছে 1/4 আর স্কোয়ার, 4 উপরে চলে গেলে 4 গুণ। এই পর্যন্ত করাইছে এটা 2-1 বার। ওকে, এটা লাগবে না। আমাদের ইসাক স্যারের এমসিকিউ শেষ, আমরা তপন স্যারের এমসিকিউতে মুভ করতেছি। তপন স্যার এমসিকিউ দাগানো নাই, তোমরা আনসার করবা, যা যা প্রশ্ন করবো আনসার করবা। তপন স্যারের এমসিকিউ যেগুলো আনসার করতে বলবো আনসার করবা, কমনগুলো আমি দেখাই দিব, ঠিক আছে? সবাই আনসার করো। নিচের কোনটি মহাকর্ষীয় ধ্রুবকের একক? 1 নাম্বার দিয়ে আনসার করো। নিচের কোনটি মহাকর্ষীয় ধ্রুবকের একক? প্রত্যেকে, যেহেতু এগুলো পড়াইছি, ঠিক আছে? যেহেতু এটা পড়াইছি, আমি যেগুলো প্রশ্ন করবো উত্তর করো সবাই। দেখি নিচের কোনটি মহাকর্ষীয় ধ্রুবকের একক এবং মাত্রা? এই যে প্রথম তিনটাই পড়াইছি, প্রথম তিনটাই কমন। আনসার করো, দেখি কারা কারা পারে। নিচের কোনটি মহাকর্ষীয় ধ্রুবকের একক নির্দেশ করে? 1-এর এ, তোমরা আনসার করে আমি বলে দিচ্ছি। এটা হবে কি? m ইনভার্স l কিউব t ইনভার্স 2, l কিউব হবে। এখানে কি বলটা সমান হবে, ঠিক আছে? পারবা ইনশাল্লাহ। পরন্ত বস্তুর ক্ষেত্রে কোনটি সঠিক নয়? কোনটি সঠিক নয় বলছে? বস্তু বিনা বাধায় পড়বে সঠিক, মুক্তভাবে পড়বে সঠিক, অভিকর্ষ বল ছাড়া অন্যান্য বল ক্রিয়া করবে, নো নো নো, এটা তো সঠিক না। একমাত্র অভিকর্ষ বল ক্রিয়া করবে, এটা হচ্ছে শর্ত। একমাত্র কি? অভিকর্ষ বল ক্রিয়া করবে। ক্যাপলারের তৃতীয় সূত্রের নাম কি? ইট। পিতে হচ্ছে কি? টাইম বা পর্যায়কালের সূত্র। গ্রহগুলো গতিপথ উপবৃত্তাকার কে বলছে? ক্যাপলার। পড়াইছি কিনা বলো? দুটি বস্তুর মধ্যকার দূরত্ব অর্ধেক করলে মহাকর্ষ বলের মান কত হবে? পড়াইছি কিনা বলো? F1/d²। দূরত্ব অর্ধেক করলে কি 4 গুণ হবে, 4 গুণ বাড়ে। পড়াইছি কিনা জাস্ট বলো। আর এবং টি এর মধ্যে সম্পর্ক t² সমানুপাতিক r কিউব, t² সমানুপাতিক r কিউব। ক্যাপলারের সূত্র অনুসারে কোনটি সঠিক? ক্যাপলারের সূত্র অনুসারে কোনটি সঠিক? t² সমানুপাতিক r কিউব। গ্রহের গতির ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্রটা, এটা আসলে কিসের ফল বা হচ্ছে কোন নীতির সরাসরি ফল? মানে গ্রহের যে ক্ষেত্রফল রিলেটেড সূত্রটা, এটা আসলে কোন নীতির ফল? আনসার হচ্ছে ভরের সংরক্ষণশীলতার নীতি। জাস্ট হচ্ছে মনে রাখবা, এটা অ্যালার্ট দিয়ে রাখলাম। এটা বুঝে তোমার কোনো কাজ নাই, তুমি ফিজিক্সের উপর এখন পিএইচডি করবে না, তো এটা বুঝে তোমার কোনো কাজ নাই, ঠিক আছে? তুমি জাস্ট মনে রাখবা যে এটা হচ্ছে কি? ভরের সংরক্ষণ নীতি, ঠিক আছে? ওকে। চাঁদের বায়ু শূন্য স্থানে স্থির অবস্থায় একটি পালক ও সীসার বলকে ফেলা হলো, পালকের ত্বরণ কত হবে? প্রথম কথা, তুমি যখন দেখছো যে বায়ু শূন্য স্থান, তার মানে এটা কি? পরন্ত বস্তু সূত্র মেনে চলবে। তো তাদের দুইজনের কি? তাদের দুইজনের হচ্ছে ত্বরণ কি? আমাদের হচ্ছে সমান হবে, ঠিক কিনা? তো কি বলছে আমাদের? চাঁদের বায়ুশূন্য স্থানে স্থির অবস্থা থেকে পড়লে যে পালকের ত্বরণ কি হবে? সীসার বলের চেয়ে বেশি, সীসার বলের সমান, কম, নাকি 9.8? যেহেতু বায়ুশূন্য স্থান, তাই দুজন কি একই সময়ে সমান সময়ে সরম দূরত্ব অতিক্রম করবে, তার মানে সমান হবে। বুঝছো আশা করি? এই যে পরন্ত বস্তু সূত্র যেটা। দুটি কণার মহাকর্ষ বলের মান কেমন পরিবর্তন হবে যদি ভরের মান পূর্বের দ্বিগুণ, যদি একটি কণার ভরের মান পূর্বের দ্বিগুণ, অন্য কণার ভরের মান 3 গুণ করা হয় এবং তাদের মাঝের দূরত্ব দ্বিগুণ করা হয়? এই ধরনের প্রশ্ন দেওয়া হয় মাথা নষ্ট করার জন্য, সময় নষ্ট করার জন্য, যারা একটু বোকাশোকা তারা যেন ভুল করে। কিন্তু এই সূত্রের মধ্যে আসলে কোনো সমস্যাই নাই। F সমানুপাতিক m1 m2/d²। শান্তি মতো লাগবা পরীক্ষার হলে। ভরের মান দ্বিগুণ করছে, তার মানে এইখানে 2 গুণ, আরেকটার মান 3 গুণ করছে, তার মানে এখানে 3 গুণ, ডিভাইডেড বাই মাঝের দূরত্ব দ্বিগুণ করছে, মানে 2² মানে হচ্ছে 4। তাহলে উপরে হচ্ছে 6, নিচে হচ্ছে 4, কাটাকাটি করলে 3/2, তার মানে হচ্ছে 3 ভাগের 2 ভাগ, 3 ভাগের 2 ভাগ, তার মানে 3 ভাগের 2 ভাগ মানে কি? 1.5 গুণ। 3/2 মানে দেন না 1.5। এই টাইপের প্রশ্ন দেওয়া হয় পোলাপানের মাথা নষ্ট করার জন্য, বুঝতে পারছো? দেখার জন্য যে কার ক্যাপাসিটি কতটুকু। ওকে, মহাকর্ষ ধ্রুবকের মান পড়াইছি কিনা দেখো। এককগুলো আগে কাটো, একক ভুল কাটো, একক ভুল কাটো, একক ভুল কাটো। এই যে আনসার পাই গেছি, গ নাম্বারটা ইসাক স্যারই পড়াইছে এটা। দুটি বস্তুর ক্রিয়াশীল মহাকর্ষ বলের মহাকর্ষীয় ধ্রুবক কখনো চেঞ্জ হবে না। মহাকর্ষীয় ধ্রুবক ভর নিরপেক্ষ, স্থান নিরপেক্ষ, মাধ্যম নিরপেক্ষ, দুনিয়া সব নিরপেক্ষ, এটা কখনো চেঞ্জ হবে না। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কমে গেলে বছরের দৈর্ঘ্য অবশ্যই কি কমে যাবে? পড়াইছি।
মহাকর্ষীয় সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক নয়? মহাকর্ষ সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক নয়? খেয়াল করো, মহাবিশ্বের প্রতিটি বস্তু কণায় একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। মহাকর্ষ বল মানে আকর্ষণ বল, সঠিক। আকর্ষণ বলের মান বস্তু দুটির ভর এবং মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করে। F সমানুপাতিক m1 m2/d²। পড়ছি। এই আকর্ষণ বলের মান বস্তু দুটির আকৃতি ও প্রকৃতি প্রকৃতির উপর তো ডিপেন্ড করে না, সে কি প্রকৃতি তো ডিপেন্ড করে না, জাস্ট ভর এবং দূরত্বের উপর ডিপেন্ড করে। তার মানে এটা হচ্ছে কি সত্য নয়। একক ভরের দুটি বস্তু কণা একক দূরত্ব থেকে আকর্ষণ করলো, মনে আছে? F = gm1 m2/d²। যখন বলবে সব একক, তাহলে এটাও কাটাকাটি, এটা মানো 1, এটা মানো 1, কি পড়ে থাকে? F = g পড়ে থাকে। তার মানে কি একক দূরত্ব থেকে যদি একক বল দ্বারা আকর্ষণ করে, একক দূরত্ব থেকে যদি একক ভরে বস্তু দিয়ে আকর্ষণ করে, তার নাম হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। এটাও কিন্তু মেডিকেলে 22-23 আসছিল, একই বছর দুইটা প্রশ্ন আসছে। ওই যে একটা দেখালাম না যে 6.673 × 10⁻11 নিউটন, ওইটাও আসছে, এটাও আসছে, মানে সেম জিনিস আসছে, দুইটা প্রশ্ন। যে ভুল করছে সে দুইটাই ভুল করছে। মহাকর্ষীয় ধ্রুবক আসছে বা মানটাও আসছে। চন্দ্র ও পৃথিবীর দূরত্ব, এই যে এটাও আসছে, এটাও আসছে, ঠিক আছে? এটা দুইটাই আসছে। চন্দ্র ও পৃথিবীর দূরত্ব যদি দ্বিগুণ করা হয়, মহাকর্ষ বল পূর্বে কত গুণ হবে? দূরত্ব দ্বিগুণ মানে কি? এই যে দেখো, আমাদের বল হচ্ছে ব্যস্তানুপাতিক, এটাকে যদি দ্বিগুণ করে তাহলে কি 4d² হয়ে যাবে, 4/1 হয়ে যাবে, 4/1 হয়ে যাবে, রাইট? কেপলারের দ্বিতীয় সূত্র কোন ভৌত রাশির নিত্যতা সূত্র থেকে প্রমাণ করা যায়? কেপলারের দ্বিতীয় সূত্র, তো আমরা এটাকে বললাম না যে ভর থেকে আমরা হচ্ছে ভরবেগের বিষয়টা জানবো, যে কৌণিক ভরবেগের নিত্যতা সূত্র থেকে প্রমাণ করা যায়। এটা হচ্ছে রিয়েল আনসার, মেইন আনসার, ঠিক আছে? কিছু জায়গায় ভুল দেওয়া আছে, মেইন আনসার হচ্ছে এইটাই, যে কৌণিক ভরবেগের নিত্য সূত্র থেকে প্রমাণ করা যায়। 24 নাম্বার, কৌণিক ভরবেগের নিত্য সূত্র থেকে প্রমাণ করা যায়, এটা হচ্ছে রিয়েল আনসার, মেইন আনসার। ওকে, এটা মনে রাখবা। আচ্ছা, সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক জি এর মান কত? nm² kg⁻²। এই দেখো একক ভুল, কেটে দিলাম। nm² kg⁻², nm² kg⁻², তার মানে এইখানে একক গুলা ঠিক আছে। এখন মান দেখতে হবে। 6.67 10⁻11, ঠিক আছে? 6.67 10⁻11, 12 আগে কাটলাম। এখানে দেখতে হবে কি, এই দেখো মাত্রা ভুল, মানে একক ভুল, এটাও কাটা। আনসার হচ্ছে খ নাম্বারটা, বুঝছো কিনা? আবারও বলি, একক ভুল কাটা, একক ভুল, এই দেখো একক ভুল কাটা, এই দুটো একক ঠিক আছে, এই দুটো একক ঠিক আছে, বাট এখানে মানটা ভুল, এটা কাটা, এটা হচ্ছে কারেক্ট। ডেন্টালে আসছিল, এটা ডেন্টালে আসছিল, ঠিক আছে? কেপলারের সূত্র অনুসারে কোনটা সঠিক? t² সমানুপাতিক r³। এই যে দেখো, এটাও ভুল, এটাও ভুল, বাট এই যে এই স্কোয়ারটাকে এই পাশে নিয়ে গেছে, স্কোয়ারটাকে ওই পাশে নিয়ে চলে গেছে। 26 নাম্বারটা খেয়াল করো, 26 নাম্বারটা খেয়াল করো, এরকম ছিল, t² সমানুপাতিক r³ ছিল, বুঝতে পারছো? তো এটা ওই পাশে নেওয়া যায় মানে কি, এটা যদি ওই পাশে চলে যায়, আমরা জানি স্কোয়ার ওই পাশে চলে গেলে রুট হয়ে যায়, রুট মানে হচ্ছে 1/2, তাহলে 3 × 1/2 মানে বুঝছো 3/2, এই যে 3/2, রুট মানে কি 1/2 না? তো রুট r³ মানে কি? রুট r³ মানে হচ্ছে 3/2 হয়ে গেল, বুঝতে পারছো? এই হচ্ছে কাহিনী। সূর্য থেকে কোনো গ্রহের গড় দূরত্ব কমে গেলে পর্যায়কাল কমে যাবে। ক গুচ্ছ শেষ। এটা দেখো, কোনো গ্রহের ভর ও ব্যাসার্ধ পৃথিবীর ভর ও ব্যাসার্ধের অর্ধেক হলে ওই গ্রহের পৃষ্ঠ বিকর্ষণ ত্বরণ কত হবে? এই টাইপের প্রশ্ন কিন্তু আসে, এই টাইপের প্রশ্ন কিন্তু আসে, যে ভর ও ব্যাসার্ধ পৃথিবীর ভর ও ব্যাসার্ধের অর্ধেক। তাহলে তুমি দেখো, প্রথমে সূত্র লিখবা, এখন তুমি হিসাব করো যে কোনটা অর্ধেক কোনটা দ্বিগুণ, সব অর্ধেক। তাহলে উপরে অর্ধেক, নিচে কি অর্ধেক মানে কি 1/4, অর্ধেকটা তো স্কোয়ার হয়ে যাবে 1/4, তাহলে হাফ ইন্টু 4/1, মানে এটা হিসাব করার জন্য আমি সহজে হিসাব করলাম, এটা ঘুরাই দিলাম ওই পাশে, গুণ করে নিলাম। 4 আর 2 কাটলে 2, তার মানে দ্বিগুণ হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। এই জিনিসটা বুঝছো কিনা দেখো, সহজ ক্যালকুলেশন বুঝছো কিনা? এটা ক্লিয়ার? মানে হাফ বাই 1/4, অনেকেই ভাগটা পারে না, তো এই জন্য কী করবা, গুণ করে নিবা, এটাকে গুণ করে নিবা, ওই পাশে নিয়ে নিবা, 1/4টাকে ওই পাশে নিলে 4/1 হয়ে যাবে। ছোটোবেলায় ভাবে করতো না? কোনো বস্তুকে বিষুব অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে নিয়ে গেলে
আমরা জানি বিষুবতে জি এর মান কম, আর ওজন মানে কি এফ সমান বা ডাব্লিউ সমান এম জি। তো যেখানে জি কম সেখানে ওজনও কম, যেখানে জি কম সেখানে ওজনও কম। তাহলে ওজন কি বিষুবতে কম মেরুতে বেশি, তার মানে বিষুব থেকে মেরুতে নিয়ে গেলে ওজনটা বাড়তে থাকবে। ওজনটা কি বাড়তে থাকে। ভূপৃষ্ঠে কেজি যদি 50 কেজি হয়, চাঁদেও কি 50 কেজি হবে। পৃথিবীর ব্যাসার্ধ হ্রাস পেলে জি এর মান বৃদ্ধি পাবে না। জি এটা তো আমাদের ব্যাসার্ধের সাথে কি ব্যস্তানুপাতিক। জি এর মান কোথায় সর্বাধিক? মেরু অঞ্চলে। এই প্রশ্নটা আসছিল, এটা ডেন্টালে আসা প্রশ্ন, যে কত অক্ষাংশে জি এর মান সবচেয়ে বেশি। বেশিরভাগ 45 দেখাইছে, আনসার হচ্ছে কি 90। কত অক্ষাংশে জি এর মান সবচেয়ে বেশি? আনসার কি 90 ডিগ্রি। কত অক্ষাংশে জি এর মান বেশি? আনসার হচ্ছে 90 ডিগ্রি। এই প্রশ্নটা খেয়াল করো, 11 নম্বর প্রশ্নটা খেয়াল করো। এটা একটা ট্রিকি কোশ্চেন, যে জি বাই জি এর অনুপাত কত। অনেকে বুঝতে পারে না যে প্রশ্ন করলো কোন জায়গা থেকে। আমরা জানি অভিকর্ষ ত্বরণ জি সমান হচ্ছে জি এম বাই আর স্কোয়ার। জিটাকে পাস করে দাও, জি বাই জি সমান এম বাই আর স্কোয়ার। এটা কিছু হইলো? একদম ইজি না। এম বাই আর স্কোয়ার কই? এই যে এম বাই আর স্কোয়ার, বুঝছো? একদম ইজি। এই প্রশ্নটা তোমাদের অলরেডি দেখাইছি যে চাঁদে অভিকর্ষ ত্বরণ জি অফ এম পৃথিবীর অভিকর্ষ ত্বরণের জি অফ এর 6/1 তাই পৃথিবীতে যদি 3 মিটার লাফাতে পারে, চাঁদে 6 গুণ লাফাতে পারবে, তাহলে 18 মিটার। কোনটি পৃথিবীর ভরের সঠিক সূত্র? পৃথিবীর ভরের সূত্র খেয়াল করো, জি সমান জি এম বাই আর স্কোয়ার। এমটাকে জায়গায় রাখো, বাকিগুলা গুণ করে দাও। এম সমান জি আর স্কোয়ার বাই জি। কি করছি? কিচ্ছুই করি নাই। এই আর স্কোয়ারকে গুণ করে দিছি, জিটাকে ভাগ করে দিছি। জি আর স্কোয়ার বাই জি। জি আর স্কোয়ার বড় হাতের ছোট হাতের জি ইন্টু আর স্কোয়ার ডিভাইড বাই বড় হাতের জি। ঠিক আছে? পৃথিবীর ভরের সঠিক সূত্র কোনটি? পৃথিবীর ঘূর্ণন হঠাৎ থেমে গেল, মেরুবিন্দুতে বস্তু সময়ের ভর কেমন হবে? দেখো, প্রথমত হচ্ছে মেরু বলছে, দ্বিতীয়ত হচ্ছে ভর বলছে। ভর কি কখনো চেঞ্জ হয়? যদি ভর নাও বলতো তাও আনসার হয়তো কি পূর্বের নেই, কারণ কি মেরুতে তো চেঞ্জ হয় না। তাও আবার ভর বলছে, ভর তো আর চেঞ্জ হবে না। যদি এখানে মেরু না বলে বিষুব বলতো, ম্যাক্সিমাম পোলাপান দেখবে পৃথিবীর ঘূর্ণন থেমে গেলে বিষুব অঞ্চলে হে 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 আনসার পাই গেছি, বাড়বে বাড়বে, তাই না? এখানে যে বিষুব দিত, ম্যাক্সিমাম পোলাপান কি হুমড়ি খায় পড়তো। আসলে কি, এই যে দেখো, এটা হচ্ছে ভরের কথা বলছি রে ভাই, ভর তো আর চেঞ্জ হবে না। পৃথিবীর ঘূর্ণন না থাকলে পৃথিবীর কোনো স্থানে বস্তুর ওজন কি হবে? খেয়াল করো, পৃথিবীর ঘূর্ণন না থাকলে পৃথিবীর কোনো স্থানে ওজন কি হবে? তো এটা যদি বলে পৃথিবীর কোনো স্থানে, এটা আসলে ওই যে তোমার কি বিষুব অঞ্চলকে রেফার করে, কারণ হচ্ছে মেরু অঞ্চল তো আলটিমেটলি সেম থাকে। যখন তোমার প্রশ্ন করবে যে পৃথিবীর কোনো স্থানে ওজন কেমন হয়, তার মানে তারা তোমার থেকে ভালো কিছু শুনতে চাচ্ছে। ঠিক আছে? তারা শুনতে চাচ্ছে যে এটা হচ্ছে কি বৃদ্ধি পাবে। আনসার কি বৃদ্ধি পাবে? বিষুব অঞ্চলে কি বৃদ্ধি পায়। কথা বুঝতে পারছো কিনা? যখন প্রশ্ন করবে যে কোনো স্থানে ওজন কেমন হয়, তখন আলটিমেটলি তোমার কাছ থেকে তারা উত্তর শুনতে যাচ্ছে। পৃথিবীর ঘূর্ণন বন্ধ হলে বিষুব রেখায় জি এর মান বৃদ্ধি পাবে। জি বলছে না ভর বলছে? দেখে নিবা। এই দেখো পড়াইছি কিনা। পৃথিবী পৃষ্ঠে যদি হয় শুধু জি সবচেয়ে বড়, তাহলে আগে এটা কাটা, এটা নিলে এটা হবে। পরে কি দেখো, পৃথিবীর থেকে এইচ উচ্চতায় হচ্ছে জিএইচ সবচেয়ে কম, তাহলে এটা হচ্ছে কারেক্ট। এটাও ভুল। এটা কি লিখছে এখানে? দেখো সিরিয়াল ঠিক নেই, এই তীর চিহ্ন উল্টায় দিছে, তাই এটা কাটা। এটা হচ্ছে কারেক্ট। বুঝছো কিনা? পড়ালাম না যে উচ্চতায় কমে, গভীরতায় কি কম কমে, গভীরতায় বেশি। পৃথিবীর আবর্তন বন্ধ হয়ে গেলে মেরু অঞ্চলে জি এর মান কি হবে? সেম থাকবে। অনুভূমিক বরাবর অভিকর্ষ ত্বরণের মান কত? অভিকর্ষ ত্বরণ কাজ করে খাড়া নিচের দিকে, অনুভূমিক বরাবর এটা 0। ঠিক আছে? এটা প্রাসের অধ্যায় হচ্ছে পড়া, এটা একটু পড়লাম না। জি বাই জি অনুপাত কত? এম বাই আর স্কোয়ার। পৃথিবীর আকার হঠাৎ ছোট হয়ে ব্যাসার্ধ পূর্বের অর্ধেক হয়ে গেলে অভিকর্ষ ত্বরণের মান কত পরিবর্তন হবে? করাইছি একটু আগে। অর্ধেক হয়ে গেছে মানে কি 4 গুণ হবে। করাইছি, ইসাক স্যারের বইয়ের কমন প্রশ্ন এটা। নিচের কোন তথ্যটি সঠিক? নিরক্ষীয় অঞ্চলে জি এর মান সর্বাধিক। ভুল। নিরক্ষীয় মানে বিষুব। নিরক্ষ অঞ্চলে জি এর মান সর্বনিম্ন। বাকি অপশন আগে ডিল করে নিবা। জি এর মান সর্বনিম্ন বলতে কিন্তু 0 হইতে পারে, এখানে কিন্তু 0 না, তাই বাকি অপশন আগে দেখে নিবা। পৃথিবীর অভ্যন্তরে জি এর মান বাড়ে। দেখো পৃথিবীর অভ্যন্তরে কিন্তু জি এর মান বাড়ে, এটা কিন্তু
ভুল, কারণ কি পৃথিবীর অভ্যন্তরে গেলে জি এর মান কমবে, মেরু অঞ্চলে জি এর মান সর্বনিম্ন, ভুল। তার মানে আর আসলে কারেক্ট আনসার কোনটা? এই যে গ নাম্বারটা, 32 নাম্বার। বুঝছো কিনা? দেখো বুঝলা কিনা? যদিও আমরা জানি যে জি এর সর্বনিম্ন মান হচ্ছে 0, কিন্তু বাকি অপশনের তুলনায় এটা সঠিক। জি এর মান আসলেই কম এখানে 9.78, মানে 3টা প্লেসের তুলনায় মেরু, পৃষ্ঠ আর বিষুবত তুলনায় বিষুবত সর্বনিম্ন না, এটা বলছে। জিনিসটা বুঝলা কিনা? পৃথিবীর কোন অক্ষাংশে অভিকর্ষ ত্বরণের মানকে আদর্শ মান ধরা হয়? আদর্শ মান বলে 45, সর্বোচ্চ বলে 90, সর্বোচ্চ বলে 90। বারবার বলতেছি, অভিকর্ষ ত্বরণ জি এর বেলায় সঠিক নয় কোনটি? কেন্দ্রে জি এর মান 0 সঠিক, অক্ষাংশ বাড়লে জি এর মান বাড়ে সঠিক, বিষুবতে 9.7 সঠিক, মেরু অঞ্চলে কম ভুল, মেরু অঞ্চলে বেশি। ইসাক স্যারও পড়ছে এটা। পৃথিবী ঘূর্ণন বন্ধ হলে বিষুবৎ রেখায় জি এর মান কি বৃদ্ধি পাবে? বিষুব অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে অভিকর্ষ ত্বরণ কি বৃদ্ধি পাবে, কারণ মেরুতে বেশি। অভিকর্ষ ত্বরণের উপর কোনটির প্রভাব নেই? এই দেখো, উচ্চতার ক্রিয়া আছে, পৃথিবী ঘূর্ণন ক্রিয়া আছে, অক্ষাংশ ক্রিয়া আছে, বাট দ্রাঘিমাংশ যেটা, এটার ক্রিয়া কিন্তু নাই। পড়াইছিলাম আমার নোট থেকে, দ্রাঘিমা বা হচ্ছে বার্ষিক গতি যেটা, তার কিন্তু কোনো ভূমিকা নাই। দেখো তো এটা পড়াইছি কিনা। ওজন হচ্ছে 50 কেজি, কত উচ্চতায় গেলে ওজন অর্ধেক হবে, মানে কত উচ্চতায় গেলে জি অর্ধেক হবে? মুখস্থ রাখতে বলছিলাম 2650, মুখস্থ রাখতে বলছিলাম না? ম্যাথ ক্লাসে এগুলো দেখাবো। এটাও কিন্তু মুখস্থ করতে বলছিলাম সূত্রটা। তো নিরক্ষরেখায় অভিকর্ষ ত্বরণের মান জি হলে, জি প্রাইম হলে সূত্র কি? সূত্র হচ্ছে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা। তো আমাদের নিরক্ষরেখায় কত? ল্যামডার মান 0, তাহলে কস 0 মান হচ্ছে 1, তাহলে ওমেগা স্কোয়ার আর, এই যে হচ্ছে ওমেগা স্কোয়ার আর। বুঝছো কাহিনী? ওমেগা স্কোয়ার আর, এটা কিন্তু নোটের মধ্যে ছিল, মনে পড়ে কিনা? এই প্রশ্নটাই আসছিল মেডিকেলে। এই যে দেখো, মেডিকেল 22-23, 7.33 আনসার। 1000 কিলোমিটার উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান কত? তাই ম্যাথগুলা করতে হবে। এরকম দু একটা ম্যাথ এসে গেলে যদি পেরে যাও, মানে আমার ম্যাথ ক্লাস থেকে যদি পেরে যাও, কমপক্ষে 1 লাখ পোলাপান আগে চলে যাবা। এই প্রশ্ন ইঞ্জিনিয়ারিং পোলাপান ছাড়া পারবে না। মেডিকেলে পোলাপান তো স্কিপ করে, ইঞ্জিনিয়ারিং পোলাপান হয়তো বুদ্ধি করে অপশন ডিল করে আনসার করতে পারবে। কেমনে পারবে? সে সবার আগে বাদ দিবে 9.8, কারণ 1000 কিলোমিটার উচ্চতা মানে কি? অভিকর্ষ ত্বরণের মান তো সেম হবে না। 3.8 সে সবার আগে বাদ দিবে, কারণ কি? সে ভালো মতোই জানে যে 2650 কিলোমিটারে, সে ভালো মতোই জানে 2650 কিলোমিটার উচ্চতায় জি এর মান অর্ধেক হয়, মানে 4.9 হয়। কথা বুঝতে পারছো কিনা? তাইলে 2650-এ গেলে এটা 4.9 হয়, তাহলে 1000 কিলোমিটার উচ্চতায় জীবনও 3.8 হবে? আরো কম হবে, আরো বেশি হবে তো, মানে 4.9-এ বেশি হবে তো, তাই না? 1000 দেখো, প্রথমে সে উচ্চতা উঠতেছে 1000 হচ্ছে এইটা, 2600 হচ্ছে এইটা, 2650 কিলোমিটারে জি এর মান হচ্ছে অর্ধেক, মানে হচ্ছে 4.9, তাহলে 1000-এ আবার 3.8 কেমনে হয়? তো সে প্রথমে এটা বাদ দিবে, এটা বাদ দিবে, 8.1 আর 7.3, এই দুটার মধ্যে সে চিন্তা করবে কোনটা আনসার হবে। মেডিকেল পোলাপান কিন্তু এটা পারবে না, বুঝতে পারছো? এরকম দু একটা ম্যাথ করতে হবে, যেটা কি তোমার জন্য কমন পড়বে। একজন ব্যক্তি লিফটে ওজনহীনতা অনুভব করে কখন? লিফট যখন নিচে নামে তখন তার যে সূত্র হয় mg-a। তো যদি এই ত্বরণটা হয় জি এর সমান, মানে লিফটটা যদি মুক্তভাবে নিচে পড়তে পারে, জি ত্বরণ নিয়ে নিচে পড়তে পারে, তো তখন কিন্তু কি সে হচ্ছে ওজনহীনতা অনুভব করবে, ঠিক কিনা? সে যদি মুক্তভাবে নিচে পড়তে পারে, তাহলে কিন্তু কি তোমার ওজনহীন অনুভব করবে, রাইট? তাহলে আমাদের দেখো, এই যে লিফটটি জি ত্বরণে যদি নিচে নামে, তখন কি ওজনহীন অনুভব করবে। ওকে, পৃথিবী ব্যাসার্ধের দ্বিগুণ ব্যাসার্ধের একটি ভর এবং পৃথিবী ভরের সমান ভরের একটি কাল্পনিক গ্রহে ব্যাসার্ধ পৃথিবী ব্যাসার্ধের তুলনায় কত হবে? পৃথিবী বহির্গত ত্বরণের তুলনায় কত হবে? খুব ইজি প্রশ্ন। ব্যাসার্ধ দ্বিগুণ বলছে, বাট ভর সমান, তো তুমি তুলনা করো। এখানে খেয়াল করো, ব্যাসার্ধ দ্বিগুণ মানে কি? নিচে দ্বিগুণ, 2r স্কয়ার মানে কি 4, নিচে কিন্তু 4, নিচে 4, তার মানে কি 4/1 মেরু অঞ্চল অপেক্ষা বিষুব অঞ্চলে অভিকর্ষ ত্বরণ কত কম? ওমেগা স্কয়ার আর কম, কারণ মেরুতে কত? শুধু জি, আর বিষুবতে কত? ওমেগা স্কয়ার আর মাইনাস হয়, তাই এতটুকু কম। দেখো বুঝছো কিনা? নিচে কোনটি মহাকর্ষীয় ক্ষেত্রের প্রাবল্যের একক? আনসার হবে কি মিটার পার সেকেন্ড স্কয়ার।
মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমাদের বইয়ে আসলে আমাদের যেই কি বলে ইসাক স্যারের বইয়ে আনসারটা ভুল দেওয়া, তপন স্যারের বই কিন্তু আনসারটা সঠিক দেওয়া, তপন স্যারের বই কিন্তু গই দেওয়া আছে। নিচের কোনটি মহাকর্ষ বিভাগে একক নির্দেশ করে? বিভব বলছে, উপরে জুল, নিচে কি কেজি, জুল পার কেজি, জুল পার কেজি। আচ্ছা দেখো জুল পার কেজি অপশনে নাই, এটাও কাটা এটাও কাটা। এখন তুমি সূত্র অ্যাপ্লাই করো, ভি সমান ডাব্লিউ বাই এম, ডাব্লিউ সমান এফএস, এফএস বাই এম, নিউটন মিটার পার কেজি, নিউটন মিটার বাই কেজি। এই দেখো নিউটন মিটার বাই কেজি, কথা কি বোঝাতে পারছি? কথাই বলতে পারছি কিনা? নিউটন মিটার বাই কেজি। ক্লিয়ার? মহাকর্ষ বিভবের মাত্রা কি? মহাকর্ষ বিভবের মাত্রা এখান থেকে বের করতে পারবে না? কাজ ডাব্লিউ সমান এফ এস, নিচে কি এম, তাহলে বলা যায় এফ সমান এম এ, এম এ এস ডিভাইড বাই এম, এম এম কাটা এ এস, এল টি ইনভার্স 2 আর এস কি আরেকটা এল, তাহলে এল স্কোয়ার টি ইনভার্স 2, এল স্কোয়ার টি ইনভার্স 2। ঠিক আছে? 3 নাম্বার বুঝছো কিনা কেমনে করলাম? 3 নাম্বার এবং 2 নাম্বার ভুল হওয়ার মতো, 3 এবং 2 পরীক্ষায় আসলে ভুল হওয়ার মতো, বুঝে বুঝে আনসার করবা। ঠিক আছে? ওকে, এটা পড়াইছি। ভি এবং এম এর সম্পর্ক কি? মাইনাস ই সমান মাইনাস ডিবি বাই ডিআর, ই সমান মাইনাস ডিবি বাই ডিআর। আমার নোটের মধ্যে লেখা ছিল, নোটের মধ্যে লেখা ছিল এটা ডিবি বাই ডিটি না কিন্তু, টি না কিন্তু, আর দূরত্বের সাপেক্ষে। নিচের কোন স্থানে পৃথিবীর মহাকর্ষ ক্ষেত্রের তীব্রতা সর্বাধিক? মহাকর্ষ ক্ষেত্রের তীব্রতা মানে বুঝছো? মানে মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য আর জি এর মান তো সমান, তো জি এর মান যেখানে বেশি সেখানে মহাকর্ষ ক্ষেত্রের তীব্রতা বেশি। 11 নাম্বারটা খেয়াল করো, 11 নাম্বারটা খেয়াল করো। মহাকর্ষ ক্ষেত্রের তীব্রতা মানে হচ্ছে ই, প্রাবল্য যাকে বলে, তীব্রতা আর প্রাবল্য একই কথা। তো ই কোন জায়গায় বেশি? যেখানে জি বেশি। জি কোন জায়গায় বেশি? মেরুতে। এই প্রশ্নটা আসলে ম্যাক্সিমাম ভুল করবে, খেয়াল করো। মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্যের একক কোনটি? মাত্রা কোনটি? পারবা না? প্রাবল্য ই সমান আমাদের হচ্ছে অভিকর্ষ ত্বরণ জিএম বাই আর স্কোয়ার, যেটা সেটাই। তো অভিকর্ষ ত্বরণের যেটা মাত্রা সেটাই তো হবে এল, এল পার কই, এই দেখো এল পার টি স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার যেমন একক, মাত্রাটা হবে কি এটা? এল পার টি স্কোয়ার, এল পার টি স্কোয়ার। এককের ত্বরণের যে একক মাত্রা, অভিকর্ষ ত্বরণ একক মাত্রা, এর একক মাত্রা সেম, অভিকর্ষ ত্বরণ একক মাত্রা এটা সেম, একদম সেম। অসীমে কোনো বস্তুর মহাকর্ষ বিভব কেমন হবে? মহাকর্ষ বিভবের সর্বোচ্চ মান হচ্ছে 0 এবং সেটা হচ্ছে অসীমে। সামথিং বাই ইনফিনিটি সমান কি? 0। কোন স্থানে মুক্তিবেগ ওই বস্তুর ঘনত্বের উপর নির্ভরশীল নয়, বস্তুর উপর নির্ভরশীল নয়। পৃথিবীতে কোনো বস্তুর মুক্তিবেগ কিসের উপর নির্ভর করে? গ্রহের ভর এবং গ্রহের ব্যাসার্ধের উপর। পৃথিবীর ভর বা পৃথিবীর ব্যাসার্ধের উপর, তো ব্যাসার্ধ আছে, রাইট? আচ্ছা এই প্রশ্ন খেয়াল করো, 6 নম্বর প্রশ্ন খেয়াল করো। সর্বনিম্ন কত বেগে ভূপৃষ্ঠ থেকে এম্বরের একটি বস্তুকে উপর দিয়ে নিক্ষেপ করলে তার কখনো ফিরে আসবে না? তার মানে মুক্তিবেগের সমীকরণ তোমার কাছে জানতে চাইছে, মুক্তিবেগের সমীকরণ তোমার কাছে কি জানতে চাইছে? মুক্তিবেগের সমীকরণ দুইটা, √2gm ডিভাইডেড বাই আর অথবা √2gr। যেই বেগে নিক্ষেপ করলে ফিরে আসে না তার নাম কি? মুক্তিবেগ, √2gr। পরেরটা, ঠিক আছে? সবগুলো পুরোটার উপর রুট। কোন একটি গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক, কিন্তু গ্রহের পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের দ্বিগুণ, মুক্তিবেগ কেমন হবে? আচ্ছা তার মানে হচ্ছে ব্যাসার্ধ এবং অভিকর্ষ ত্বরণ সূত্র কি? √2gr। ব্যাসার্ধ কি বলছে? অর্ধেক, তাহলে আর হচ্ছে অর্ধেক, রুটের ভিতর অর্ধেক বসাও, আর অর্ধেক। অভিকর্ষ ত্বরণ কি? 4 গুণ, তাহলে ইন্টু 4 দেও, তাহলে কত হয়? 2 হয়, তাই না? তো √2 গুণ, √2 গুণ, তাহলে আমাদের আনসার কি হবে? 11 নম্বর আনসার হবে ঘ নাম্বার, কোনোটি নয়। ঠিক আছে? √2 গুণ, বুঝছো কিনা? যে আমাদের হচ্ছে কোনো একটি গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক, তার মানে যে আর এর মান অর্ধেক, তাই এখানে অর্ধেক বসাইছি, আর এর মান কি? অর্ধেক। কিন্তু গ্রহের পৃষ্ঠের যে অভিকর্ষ ত্বরণ জি এর মান কি? পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 4 গুণ, তাহলে এখানে 4, তাহলে 4 আর হাফ যখন কাটাকাটি হবে 2 থেকে যাবে, তাহলে √2 গুণ হবে। বুঝতে পারছো?
এ হচ্ছে কথা। ওকে, 2 গুণ, আমি কি ভুল করলাম নাকি? পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক, হাফ। অভিকর্ষ ত্বরণ, পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 4 গুণ। হ্যাঁ ঠিকই তো আছে। তোমরা ক নাম্বার বলো কেন? উক্ত গ্রহের মুক্তিবেগ পৃথিবীর মুক্তিবেগের ক নাম্বার বলতেছো কেন? ঠিক তো আছে। ইংলিশ রেকর্ড করতে করতে এই ক্লাসে এখন মনোযোগ চলে যাচ্ছে। আচ্ছা সমস্যা নাই। এই এটা তো ঠিকই আছে, তোমরা 2 গুণ কেন বলতেছো? এই √2 যদি বের হয়ে আসে, 2 তো ভিতরে, 2 ভিতরে না, তোমরা 2 গুণ বলতেছো কেন? কোনোটি নয় আনসার হবে। আচ্ছা নেক্সট আসো। চাঁদের মুক্তিবেগ কত? সবচেয়ে কম যেটা, সবচেয়ে কম যেটা 2.4। মুক্তিবেগের রাশি কোনটি? মুক্তিবেগের রাশি কোনটি? √2gm/r। ঠিক আছে, এই প্রশ্নটা খেয়াল করো। নিক্ষিপ্ত বস্তুর বেগ যদি ve/√2 হয়, সেই ক্ষেত্রে বস্তুটি পৃথিবীতে ফিরে আসবে, ভূস্থির উপগ্রহে পরিণত হবে, চাঁদের মতো উপগ্রহে পরিণত হবে, নাকি উপবৃত্তাকার পথে পৃথিবীকে প্রদক্ষিণ করবে? তো এই জন্য আমাদের বইয়ে হচ্ছে একটা চার্ট আছে। এই জন্য আমাদের বইয়ে হচ্ছে একটা চার্ট আছে। আচ্ছা কি করছো তোমরা? সামিয়া লেখছে 2 × 4 × 0.5। 2 কই পাইছো বলো? বলো রে, আসো তোমাদের অঙ্কটা দেখাই। তোমরা বারবার সবাই ভুল করতেছো এই প্রশ্নটা। এটা আনসার বইয়ে ভুল দেওয়া, এটা আনসার বইয়ের 2 গুণ দেওয়া। তাই বলি কি তোমরা বইয়েরটাই মানবা, মানে নিজেরা কিছু যাচাই করবা না? খেয়াল করো, সূত্র হচ্ছে √2gr। ব্যাসার্ধ পৃথিবী ব্যাসার্ধের অর্ধেক, বসাও। √2gr অর্ধেক, হাফ বসাইছো। ঠিক আছে, হাফ বসাইছো। অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 4 গুণ, তাহলে জি কত? 4 গুণ, এই যে 4, তাহলে হাফ এক্সট্রা আসছে, 4 এক্সট্রা আসছে। বাকি জিনিসগুলো আগে থেকেই ছিল। হিসাব কার কার মধ্যে হবে? যেগুলো এক্সট্রা আসছে, 4 আর 2, তাহলে 2 রয়ে গেল। 2টা বাইরে আনো, √2 × √2gr কয় গুণ হইল? তোমরা যে 2 দিয়ে গুণ দিতেছো, 2 তো আগে থেকেই ছিল এখানে, 2 তো আগে থেকেই ছিল, 2 দিয়ে গুণ দিবা কেমনে? এটার ভিতরে 2gr রাখতে হবে না? 2gr তো রাখতে হবে, নাকি তুমি শুধু gr রাখবা? 2 তো আগে থেকেই ছিল, √2 বের করতে হবে না? কথা বুঝছো? 2 কোত্থেকে আসলো? 2 আসলো কোত্থেকে? নীতিকা, এই 2 তো এখানে 2 না, এই 2 এখানে গুণ হবে কেন? 2gr তো 2gr এর জায়গায় থাকবে। নতুন যেগুলো অ্যাড হয়েছে এগুলোর মধ্যে হিসাব হবে না? অভিকর্ষ ত্বরণ 4 গুণ করছে, ব্যাসার্ধ অর্ধেক করছে, তাহলে এই 2টার মধ্যে হিসাব হবে। তো 2gr তো আগে থেকেই ছিল, তাহলে এর সাথে হিসাব হবে। 2 এখন যদি তুমি 2, আচ্ছা মনে করলাম তোমার হিসাবের সাপেক্ষে আমি ধরলাম যে হ্যাঁ ঠিক আছে, আমার হচ্ছে 2টা গুণ দিলাম, দাও গুণ দাও, সমস্যা নাই। √2gr √2 × g 4 গুণ করছে, তাই 4g, আর কি করছে? অর্ধেক করছে, r/2। তাহলে এই যে কাটো, 2 দিয়ে 2 গুণ করো 4, তাই না? তো এটা বাইরে আনো, 4কে বাইরে আনলাম, 2 হইল। ভিতরে কি আছে দেখো তো? g আর r পয়রা আছে, হয়েছে? এটা সূত্র এইটা, সূত্র তো এইটা, বুঝছো? ওকে, হ্যাঁ ভি ঠিক রাখা লাগবে, তারপর হচ্ছে কম্পেয়ার। 2gr ঠিক রাখতে হবে, 2gr মতোই থাকবে, 2gr এর মতোই থাকবে। ওকে নেক্সট, কইছিলাম ওই যে ওই প্রশ্ন মধ্যে ছিলাম, দাঁড়াও। এটা বইয়ে একটা চার্ট আছে, যে কত বেগে নিক্ষেপ করলে কোন অবস্থা হবে। তো ওইটা একটা চার্ট আমি দিয়ে দেবো, তাহলে পারবা। তারপর তো মাথায় রাখো, আমি তোমাদের নোট থেকে পড়াইছি, এটা নোট কই, একটা মানে আসে মূলত, বাকিগুলো আসে না, তাই এটা পড়লেই হয়ে যায়। নোট থেকে পড়াইছি তো। এই যে দেখো,
এত বেগে নিক্ষেপ করলে, মানে VE/√2 বেগে নিক্ষেপ করলে বা 7.88 বেগে নিক্ষেপ করলে সেটা কি চাঁদের মতো উপগ্রহ হবে? এই যে দেখো VE/√2, দেখছো চাঁদের মতো উপগ্রহ হবে। তো এইটা পড়লেই হয়ে যায়, নোটে লিখে দিছি। কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে দেখো, ভূস্থির উপগ্রহ হচ্ছে সেই উপগ্রহ যা কি অন্য সকল উপগ্রহের ন্যায় আপন অক্ষের চারদিকে পৃথিবীর ঘূর্ণনের বিপরীত দিকে ঘুরে। নো, পৃথিবী ঘূর্ণনের দিকে ঘুরে। পৃথিবী পৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় স্থির অবস্থায় থাকে বলে মনে হয়। হ্যাঁ, যা একটি সুবিধাজনক উচ্চতায় আপন অক্ষের চারদিকে পৃথিবীর সমান কৌণিক বেগে পৃথিবীর ঘূর্ণনের দিকে ঘুরে। এটাও সঠিক, এটাও সঠিক। তাহলে বলো কোনটা সঠিক? তোমাদের প্রতি প্রশ্ন, খ সঠিক নাকি গ সঠিক? ও নাম্বারে এক আনসার করো, ও নাম্বারে এক আনসার করো। দুইও সঠিক, তিনও সঠিক না? দুইও সঠিক, তিনও সঠিক নাকি? আচ্ছা, এই যে দেখো, যা একটা সুবিধাজনক উচ্চতায় আপন অক্ষের চারদিকে পৃথিবীর সমান কৌণিক বেগে, এই কথাটা ভুল। ঠিক আছে, এই কথাটা ভুল। পৃথিবীর চারপাশে ঘুরে এবং সেটা কি পৃথিবীর সমান কৌণিক বেগে, কথাটা বললে ভুল হবে। এটা তো পৃথিবীর চারদিকে ঘুরে। ঠিক আছে, পৃথিবীর চারদিকে ঘুরে। তো কোনটা সঠিক? যেটা সঠিক। পৃথিবীর পৃষ্ঠ হতে একটা নির্দিষ্ট উচ্চতায় স্থির অবস্থায় থাকে বলে মনে হয়। কারণ কি? সে হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে এবং পৃথিবীর যে অক্ষ, সেই একই অক্ষে ঘুরে একই সময় 24 ঘন্টায় ঘুরে আসে। ওকে, ভূস্থির উপগ্রহের পর্যায়কাল 24 ঘন্টা বা হচ্ছে এক দিন। দেখো, ইচ্ছা করে দেখো, 1 ঘন্টা 1 মাস লিখে দিস। 1 মাস হচ্ছে চাঁদের জন্য 1 মাস বা 30 দিন। ওকে, কোনো বস্তুকে মুক্তিবেগের কত গুণ বেগে নিক্ষেপ করলে সেটা কৃত্রিম উপগ্রহে পরিণত হবে? এই যে VE/√2 একটু আগে দেখাইছিলাম। তো এটা হচ্ছে দরকার নেই এখন তোমার, এটা হচ্ছে ম্যাথ ক্লাসে আমরা সলভ করে, এটা এখন দরকার নেই। ঠিক আছে, 3 নাম্বার আমার ম্যাথ ক্লাসে দেখবো আবার। দুটি উপগ্রহ একই বৃত্তাকার কক্ষপথে আবর্তনরত, বুঝো কিন্তু। 4 নম্বর প্রশ্নটা খেয়াল করো, দুটি উপগ্রহ একই বৃত্তাকার কক্ষপথে আবর্তনরত, তার মানে তাদের, এটা মনে করো গ্রহ, এইখানে তার আবর্তনরত, তো তাদের অবশ্যই কি সমান? বুঝো কিন্তু, তারা যদি একই কক্ষপথে ঘুরে তার মানে তারা পর্যায়কাল সমান, একই সময়ে কি প্রদক্ষিণ করতেছে। পর্যায়কাল সমান মানে কি? পর্যায়কাল সমান মানে বুঝো, পর্যায়কাল সমান মানে হচ্ছে তাদের বেগ সমান। এখান থেকে শুরু করে এখানে আসে একই সময়ে, একই সময়ে, তার মানে তাদের বেগ সমান। দ্রুতি মানে বেগ সমান। কৌণিক ভরবেগ দেওয়া অনেক জায়গায় ভুল, বেগ সমান। ভর সমান তো জীবনে হবে না, ছোট বড় আছে না। একটি উপগ্রহ পৃথিবীকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরছে। হঠাৎ করে অভিকর্ষীয় বল যদি বিলুপ্ত হয়ে যায় তাহলে উপগ্রহটির ক্ষেত্রে কি ঘটবে? কি বিলুপ্ত হয়ে গেছে? অভিকর্ষীয় বল হচ্ছে বিলুপ্ত হয়ে গেছে। খেয়াল করো, একটি উপগ্রহ পৃথিবীকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরছে, মনে করা হচ্ছে পৃথিবী এভাবে ঘুরছে। তাহলে হচ্ছে যদি অভিকর্ষীয় বল বিলুপ্ত হয়ে যায়, অভিকর্ষীয় বল এই যে এইদিকে থাকে গ্রহ আর উপগ্রহের মধ্যে, তাহলে তারা কি একই গতিতে একই পথে ঘুরতে থাকবে? সেম পথে ঘুরবে না। সেম পথে কখন ঘুরতো? যখন পৃথিবী আকর্ষণ করে, এখানে থাকলে আকর্ষণ করে, এখানে থাকলে আকর্ষণ করে, তখন হচ্ছে সেটা কি বৃত্তাকার পথে ঘুরে। বাট যেহেতু অভিকর্ষীয় বল এখন আর নাই, বিলুপ্ত হয়ে গেছে, তাহলে এটা কি এই দিকে আর আসবে না, সে এই দিক বরাবর চলে যাবে, মানে স্পর্শক বরাবর চলতে থাকবে। আমি কথা কি বুঝতে পারছি কিনা? আগে সে এই দিক বরাবর আসতো, বাট এখন কি স্পর্শক বরাবর চলে যাবে। বুঝতে পারছো? ভূস্থির উপগ্রহের কক্ষপথ সম্পর্কে নিচের কোনটি সঠিক নয়? কক্ষপথ সম্পর্কে কোনটি হচ্ছে সঠিক নয়? তো প্রথম কথা হচ্ছে এটা বিষুবরেখার সরাসরি উপরে থাকবে, সঠিক। 24 ঘন্টা আবর্তনকাল, সঠিক। সম্ভব ব্যাসার্ধ একটা, সঠিক। বাট ভর একই হবে, এটা সঠিক নয়। এটা আমরা অলরেডি ইসাক স্যারের বইয়েও দেখছি। ভর তো একই হবে না, মোটা চিকন হতে পারে না। একই কক্ষপথে আবর্তনরত দুটি উপগ্রহের একটির ভর অন্যটির দ্বিগুণ হলে ভারী উপগ্রহের আবর্তনকাল অন্যটির সমান হবে। ঠিক আছে, ভরের উপর ডিপেন্ড করে না, কক্ষপথ একটা থাকলে আবর্তনকাল সমান হবে। কোনো বস্তু কত বেগে নিক্ষেপ করলে কৃত্রিম বেগে পরিণত হবে? কৃত্রিম উপগ্রহ বলছে, এটা কিন্তু মুক্তিবেগ বলে নেই, কৃত্রিম উপগ্রহ বলছে, তাই 7.88 বা 7.9, 7.88 বা হচ্ছে 7.9 হবে আনসার। বুঝো কিন্তু, বুঝে শুনে আনসার করো। পার্কিং কক্ষপথে ভ্রমণরত কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল কত? পার্কিং কক্ষপথে মানে বুঝছো, ওই যে ভূস্থির উপগ্রহ, ভূস্থির উপগ্রহের পর্যায়কাল কত? 24 ঘন্টা। ভূস্থির উপগ্রহের পর্যায়কাল কত? 24 ঘন্টা। তো এই হচ্ছে আমাদের আনসার। আলহামদুলিল্লাহ, তপন স্যারের MCQ ডান, তপন স্যার এবং ইসাক স্যারের মহাকর্ষ বিকর্ষ ডান। আশা করি ক্লাস বুঝছো।
যা আসবে কমন পড়ে যাবে ইনশাল্লাহ। নোট প্লাস বইটা পড়বা, কমন পড়ে যাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।